কি মিলে গেল? তো কি মিলে গেল? বহু শিক্ষক আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই 2016 প্যানেলের মহামান্য আদালতের নির্দেশে তাদের চাকরি নাকি চলে গেছে। তারা প্যানিকগ্রস্ত হয়ে পড়েছিলেন, আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এত এত হোম লোন আছে, ইনস্টলমেন্ট আছে, চাকরি চলে গেলে কি করব, মামলার প্রস্তুতি, শহীদ মিনারে ভিড়, অনেক কিছু আমরা দেখলাম। তবে আমি বলে দিয়েছিলাম, আমি আজকেই একটি পোস্ট দিয়েছি, কালকেও দিয়েছি, একাধিকবার বলেছি, ভিডিওতেও বলেছে, যদিও এই ভিডিওর বিষয় উৎসশ্রী। হ্যাঁ, আপনারা অনেকেই প্রশ্ন করছেন, পরে ভিডিওটি দেখে নেবেন, ইউটিউবেও থাকবে, ফেসবুকেও থেকে যাবে আশা রাখছি। তো সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে বেতন বন্ধ হচ্ছে না। অর্থাৎ ওই প্রায় 26,000 মানে 25,753 জন যাদেরকে ঢাকিসহ বিসর্জন, মানে ঢাকি তো বিসর্জন হয় না, আসলে ঢাক বিসর্জন হয়। ঢাকি তো আন্তর্জাতিক, তাকে বিসর্জনে কে পাঠাবে বলুন তো? তো যাই হোক, ঢাক যে বিসর্জন দেওয়া হয়েছে, সরকারেরই ঢাক অবশ্যই, এই মিডিয়া বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, এইসব ঢাক তাঁরাই পেটান এবং এই ঢাকগুলো তারাই তৈরি করেন এবং প্রয়োজন হলে তারাই ছুঁড়ে ফেলে দেন। সেই ট্রানজিশনাল স্তরে আমরা এখন অপেক্ষা করছি, আমরা ওয়েট করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নতুন বিশ্ব ব্যবস্থার রূপায়ণ চলছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের রূপায়ণ চলছে। তাহলে কি দেখতে পাচ্ছি? যে আমরা দেখতে পেলাম মাননীয়া জানিয়ে দিয়েছেন এপ্রিল মাসের মাইনে তো হবেই, অবশ্যই হবে। এই শিক্ষকদের স্বাভাবিক, তারা কাজকর্ম করেছেন, এপ্রিল মাসের মাইনে তো হতেই হবে, আদালত যাই করুন না কেন। শুধু তাই নয়, তিনি আরও জানিয়ে দিয়েছেন এপ্রিল মাসের পরেও যতদিন না পর্যন্ত কেসের নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত মাইনে চালু থাকবে। মানে যেমন তারা মাইনে পাচ্ছিলেন তেমন মাইনে পাবেন। কি আর কেস কি কেস? ওই যে সুপ্রিম কোর্টে স্টে আনতে চলে গেছেন রাজ্য সরকার, পুরোটাই সাজানো ছিল এসব। আমি বহু আগেই বলেছি, সব রাজনৈতিক দল মিলে করে কমবে খাচ্ছে আর প্যানিক তৈরি করছে। স্টে আর এই মামলা নিষ্পত্তি হয়ে গেলে তবে কি শিক্ষকদের মাইনে বন্ধ হবে? একদমই হবে না। আমি আগের ভিডিওতেই বলেছি, নিয়োগ বন্ধ করা ওদের উদ্দেশ্য, বিয়োগের ঘাড়াটা ওরা ঝুলিয়ে প্যানিকগ্রস্ত করে রাখবে। যদি আরও কমানোর প্রয়োজন হয় তার জন্য বাধ্যতামূলক অবসর থেকে শুরু করে অন্যান্য জায়গা যাবে, কিন্তু এক নাগাড়ে 25-30 হাজার মানুষকে ছাঁটাই করার যে সামাজিক পরিণতি ঘটতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করার মতো তাহলে আবার অনেক পুলিশ লাগাতে হবে। কারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে তখন মানুষ তো আবার একটু ঘেউ ঘেউ করে। অন্যের কি হচ্ছে, অন্যেরা মরে গেল, কি লকডাউনে ঝুলে পড়লো, ব্যবসা বন্ধ হয়ে গেল, এগুলো নিয়ে তো আমাদের মাথা ব্যথা থাকে না, আমরা নিজেরটা নিয়েই বেশি ভাবি। তো সুতরাং এক নাগাড়ে 25-30 হাজারকে যদি বসিয়ে দেওয়া যায় সেটার সোশ্যাল কনসিকুয়েন্স কিন্তু মারাত্মক হবে। এটা কোনো রাজনৈতিক দল, কোনো শাসক করবে না। তাহলে এগুলো কেন করা হচ্ছে? বা এই যে ধরুন উৎসশ্রী নিয়ে, যেটা আমি বহু আগেই বলেছিলাম যে এই ট্রান্সফার বা বদলিকে এটাও একটা স্ক্যাম, যেটা ইচ্ছে করে শাসক শ্রেণী পরিকল্পনা মাফিক লকডাউন পিরিয়ডেই চালু করেছে। তো এই উৎসশ্রী নিয়ে কি হতে চলেছে?
এটা নিয়েও তদন্ত হবে এবং আপনারা জানেন যে আদালতেও ওই ব্যাপারটা যাবে, অলরেডি চলে গেছে হয়তো, এবং এটা হয়তো কেন চলে গেছেই, এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপনারা এই উচ্চশ্রী নিয়েও মহামান্য আদালতের অমূল্য পর্যবেক্ষণ শুনতে পাবেন। হ্যাঁ, মিলিয়ে নেবেন। তাহলে এই যে 2016 যে প্যানেল বাতিল করে পুরো একেবারে হই রই কাণ্ড, আমি আমার পোস্টগুলো দেখে নেবেন, বলে দিয়েছিলাম যে কারো চাকরি যাবে না, মানে চাকরি যাওয়া মানে ওই মাইনে পাওয়া, ওটাই তো আসল, তাই না? অর্থাৎ মানবিকতার জায়গাটা কিন্তু সেখানে রায়ের মধ্যেই ছিল। কোনো এক ক্যান্সার পেশেন্ট তার নাম উল্লেখ করে তার চাকরি নাকি থাকছে সেটা বলা হয়েছিল, সেই ক্লুটা তো দেওয়াই ছিল, আমি বহুবার করে বলি। আর আমি তো আইন বিশেষজ্ঞ নই কি? আমি কি অ্যাডভোকেট? আমি কি উকিল? আমার কি LLB ডিগ্রি আছে? বা আমি কি ক্ল্যাট পাস করেছিলাম কখনো, করে LLB বা এ ধরনের কোনো কিছু করেছিলাম? ব্যারিস্টার রিপোর্টে কি বিদেশে গিয়েছি? না 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 না। তবুও আমি যে পর্যবেক্ষণটা আজকে সংক্ষেপে আমার ওয়ালে রেখেছি, দেখবেন অনেকেই শেয়ার করেছেন, কপি পেস্ট করেছেন, দু একজন মন্তব্য করেছেন এটা নাকি একদম সিনিয়র লয়ার এর মতো পর্যবেক্ষণ হয়েছে এবং তিনি একমতও হয়েছেন। তো যাই হোক, আবার কেউ দেখেছি যারা শেয়ার করেছেন তাদের ওয়ালে গিয়ে ভাট ফাটবো কি না কি আমি, তেমনও বলেছেন। তো সেরকম লোক তো চিরকালই ছিল, আছে, থাকবে, আর তাদের সংখ্যাটা অবশ্য এখন কমতির দিকে। তাহলে আমি সিনিয়র লয়ার না হয়েও এটা কেন করতে পারলাম, কেন বলতে পারলাম? সত্যি তো আমি কি ওই মানে ওই যে সব রয়েছেন বড় বড় উকিল যারা কোটি কোটি টাকা নেন অ্যাপেয়ার হতে, তো সেই রকমের বিদ্যা, সিভিল বলুন, ক্রিমিনাল বলুন, ইন্ডাস্ট্রিয়াল ল বলুন, এসব ব্যাপারে কি আমার আদৌ কোনো জ্ঞান আছে? সেই লেভেলের জ্ঞান না, একদমই নেই। থাকবে কি করে? সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমার পর্যবেক্ষণ আছে, আন্তর্জাতিক অভিসন্ধি বলুন, ডিপ্লোম্যাসি বলুন, এই ব্যাপারগুলোর সম্পর্কে জ্ঞান আছে। সবচেয়ে বড় কথা, উইজডম আছে। হ্যাঁ, অনেকের, আমাদের যারা লড়াই করছি, আমি অহংকার হিসেবে বলিনি, আমি এটা সবিনয়ে বলছি, উইজডমটা আমরা অনুশীলন করছি বলেই কিন্তু আমরা অনেকেই এই ব্যাপারগুলো ধরে ফেলতে পারছি, তাই নয় কি? তাহলে আইনের ওই রকমভাবে দুঁদে আইনজীবী না হওয়া সত্ত্বেও এটা বলে দেওয়া যায় যে কী হতে চলেছে। কারণ ইন্টারন্যাশনাল যে সিনারিও, পলিটিক্স বলুন, পলিমিক্স বলুন, ইকোনমিক্স বলুন, ইন্টারন্যাশনাল রিলেশনস বলুন, এর সম্পর্কে যখন আপনার চোখ কান খোলা থাকছে, আপনি উপলব্ধি করতে পারছেন, তখন সহজেই এটা বলে দেওয়া যায়। তার জন্য এত কিছু দুঁদে উকিল হওয়ার দরকার পড়ে না। সেই হিসেবেই আমি পর্যবেক্ষণ রেখেছিলাম। কি পর্যবেক্ষণ রেখেছিলাম দেখে নেবেন, যে আপনারা এই প্যানিকগ্রস্ত হবেন না, হলে আপনি কিন্তু আপনারা পুতুল হয়ে যাবেন, আপনাদেরকে নিয়ে কিন্তু ভালো রকম খেলা চলবে, এটাই উদ্দেশ্য। আর আপনারা ভোটের ডিউটিতে যদি মনে করেন যাবেন না, এই যেহেতু আপনাদের চাকরি নাকি কোট আনকোট চলে গেছে, আপনারা ভুল করবেন, আপনারা ফাঁদে পা দেবেন। এখানে যোগ্য অযোগ্য নির্বিশেষে পুরো প্যানেলটিকেই বাতিল করা হয়েছে, তাই তো? তাহলে সেই হিসেবে দেখতে গেলে তাহলে তো কারোরই যাওয়ার কথা নয়। এবার আপনি গেলেন না ডিউটি করতে, তার মানে কিন্তু প্রমাণ করে দিলেন আপনি অযোগ্য, মানে আপনার চাকরি চলে গেছে, মানে আপনি ফাঁদে পা দিচ্ছেন। কেন যাননি, তার মানে ওই যে আপনি ধরেই নিয়েছেন আপনার চাকরিটা চলে গেছে, কারণ আপনি তো অযোগ্য, তাই আপনি রেগে গিয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে, রিভেঞ্জফুল হয়ে আপনি ভোটের ডিউটিতে যাননি। ব্যাস, হয়ে গেল। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আপনার সতীর্থ মানে বা সহকর্মী সবাই বুঝে গেল এই তো নির্ঘাত অযোগ্য, তাই ভোটের ডিউটিতে যায়নি। তো এই ধরনের ফাঁদে পা দেবেন না, আপনাদের চাকরি যাবে না, আমি তো বলেছি। সেখানে আর কি লিখেছিলাম, যেহেতু আদালত আপনাদের নিয়োগকর্তা নয়, তাই আপনাদের বরখাস্ত করার ক্ষমতাও আদালতের নেই। আদালত
পর্যবেক্ষণ রাখতে পারে মাত্র কোনো একটা বিষয়ে আদালত তাদের পর্যবেক্ষণ রাখে, তাদের কাছে অ্যাভেলেবল তথ্য বা এভিডেন্স যা আছে তার উপরে ভিত্তি করে পর্যবেক্ষণ রাখে, এবং অবশ্যই সেই পর্যবেক্ষণ যে একেবারে নিরপেক্ষ হয় তেমন নয়। আন্তর্জাতিক পরিস্থিতি, আর্থসামাজিক পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ, কারণ আমাদের রাষ্ট্র বহু আগেই মানে কোনো দিনই সার্বভৌম ছিল না, অন্তত এই প্যান্ডেমিক এসে সেটা বুঝিয়ে দিয়ে গেছে। সেটা অনেকেই ধারণা ছিল আমাদের দেশ স্বাধীন হয়েছে, যদিও আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কালচার করি, পড়াশোনা করি, তারা বহু আগেই জানি যে আমাদের দেশ স্বাধীন হয়নি। আমরা এখন নিও কলোনিয়ালিজম বা তার শিকার, স্বাধীনতার তথাকথিত স্বাধীনতার পর থেকেই, যেটা এখন সমগ্র বিশ্ব জুড়ে নতুন বিশ্ব ব্যবস্থার দিকে চলে যাচ্ছে আর কি। আমাদের দেশও তাতে সামিল হয়েছে, হতে বাধ্য হয়েছে। আমাদের নেতাদের কোনো শিরদাঁড়া নেই, ছিল না, ব্যতিক্রমী দু একজন, তাদেরকে তো সরিয়ে দেওয়া হয়েছে। আর জনগণ তো শুধু ভোগবাদে আচ্ছন্ন, সুবিধাবাদী জনগণ বলতে বাধ্য হচ্ছে। আমরাও, আমাদের কি ভূমিকা কম? কম না। শুধু নেতাদের দোষ দিয়ে গালিগালাজ করলে কি হয়? হয় না। নেতারা তো আমাদের মধ্য থেকে উঠে আসেন, তাই না? তাই তো। তো যাই হোক, তাহলে যেহেতু আপনাদের কর্তৃপক্ষ, নিয়োগকারী কর্তৃপক্ষ, এসএসসি বলুন বা এমনকি আপনাদের বিদ্যালয়ের হেডমাস্টার, তারা পর্যন্ত আপনাদের কোনো চিঠি, লিখিত কোনো নির্দেশ পাঠায়নি যে আপনাদের চাকরি চলে গেল, আপনাদের আর স্কুলে আসার দরকার নেই, ইউর সার্ভিসেস আর নো লঙ্গার রিকর্ড, এরকম কোনো কিছু কি আছে? কিছুই পাঠায়নি। তাহলে আপনারা এখনও কাজ করছেন, আপনারা এখনও পদে আছেন, তাই প্যানিকগ্রস্ত হবেন না, ভোটের ডিউটিতে যান এবং নিশ্চিন্ত থাকুন, আপনাদের চাকরি থাকছে। তো বলেছিলাম আমি, তো সেটা নিয়ে অনেকে আবার মানে কি আর বলবো, যাই হোক, আমাকে প্রচুর মানুষ এখনও ভালোবাসেন। এই ভালোবাসা যেন অব্যাহত থাকে, কারণ ওই যে বারবার করে বলি, সবাই যদি মানে মেনে নেয় সব কিছু, কেউ যদি একটুখানি উল্টোপাল্টা না বলে, তাহলে কেমন জানি ভাল লাগে না, মনে হয় ইস তাহলে কি আমি গড়পড়তাই হয়ে গেলাম, মানে সবাই হ্যাঁ 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 করছে মানে তো বুঝতে হবে লেজুর হয়ে গেলাম, মানে বিনোদনের কিছু একটা করছি আর কি, তাই না? তো বিনোদনে দেখবেন সবাই হ্যাঁ 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 করে, আর দারুণ 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 বিনোদন আর কি। তো আমি তো বিনোদনের কিছু কাজ করছি না, করছি কি আমি চিন্তনের কাজ করছি। তো যাই হোক, তবুও যারা অ্যাকচুয়ালি চিন্তনের বিশ্বাসী, তারা কিন্তু চিন্তনের মধ্যেও এক ধরনের বিনোদন খুঁজে পান, সেটা অবশ্যই উচ্চ মার্গের বিনোদন, তাই নয় কি? তো যাই হোক, তারপরে নিশ্চিন্ত থাকুন, আপনাদের শুধু তাই নয়, এপ্রিল মাসের মাইনেও হচ্ছে তো বটেই, এবং যতদিন পর্যন্ত এই কেস চলছে, মানে কতদিন চলবে, ওই যে ডিএ কেস চলছে জানেন তো, সেরকম অনির্দিষ্টকাল ধরে কেস চলতে থাকবে চলতে থাকবে, আপনারা মাইনে পেতে থাকবেন পেতে থাকবেন পেতে থাকবেন পেতে থাকবেন পেতে থাকবেন পেতে থাকবেন পেতে, না আর বলবো না, অনেকক্ষণ বলে দিলাম, পেতে থাকবেন। ঠিক আছে, নিশ্চিত থাকুন। তাহলে খেলাটা এসব কেন? কিসের খেলা এসব চলছে? কেন খেলে? এগুলো তো ছকবাজি, আমি বহু আগেই বলেছি। কিন্তু কেন এত সব ঝামেলা করা, এইসব মিডিয়াতে দেওয়া, আদালতকে কাজে লাগানো, এরকমভাবে রায় দেওয়া, কত কিছু এটি গিটি করে, জটিল কিছু করে টোরে, এগুলো কেন হচ্ছে? কেন বলছি, এটা বহুবার বলেছি, তবু এখানে আরও একটুখানি প্রেসাইজ করে বলবো। তৈরি থাকুন, মানসিক প্রস্তুতি রাখুন, কারণ এসব কিছু নয়, আগামীতে ভোটের পরে সত্যিকারের পিয়ার আসছে, বহু আগেই বলেছি। আবার আহামরি আসছে, ডিজিজ এক্স ওরা সাজিয়েই রেখেছে, ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটিও প্রায় রূপায়ণের পথে, এই 29 তারিখে মানে 29শে এপ্রিল ওরা বসছে। ওগুলোই হচ্ছে আসল ভয়, সেখান থেকেই আমাদের ডাইভার্ট করে এসব দিকে ব্যস্ত রাখছে ওরা। ধর্ম রাজনীতি, সূর্য তিলক থেকে শুরু করে ওদিকে সূর্য তিলক, এদিকে হচ্ছে প্যানেল ক্যান্সেল, এদিকে ওটা, তো এদিকে সেটা, ওদিকে এনআরসি, তো এদিকে এসএসসি, তো এইসব নিয়ে ওরা ব্যস্ত রাখছে। আসলে তৈরি হচ্ছে আন্তর্জাতিক পলিসি, এই সময়টা ওরা কাজে লাগাচ্ছে আমাদের বিভ্রান্ত করে, প্যানিকগ্রস্ত করে দিয়ে। তৈরি থাকুন, মানসিকভাবে তৈরি থাকুন, এবং যেখানে যেখানে পারবেন অনলাইন অফলাইনে রেজিস্টার করুন। বার্ড ফ্লু প্যান্ডেমিক কিন্তু আসছে, মুরগি মেরে শেষ করে দেবে ওরা,
শুরু করে দিয়েছে বিভিন্ন রাজ্যে। যত বেশি মুরগি মারা যাবে তত মাংস দুর্লভ হয়ে যাবে, তত বেশি ল্যাব মিট, তত বেশি কর্পোরেট। প্রথমে ল্যাব মিট তো লোকে খাবে না, ওই কর্পোরেট মল থেকে মাংস কিনতে হবে, স্যানিটাইজ মাংস। ওরা বলবে বার্ড ফ্লু থেকে বাঁচতে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা থেকে বাঁচতে, H5N1 থেকে বাঁচতে স্যানিটাইজ মাংস কিনুন কর্পোরেট মল থেকে, একেবারে সার্টিফাইড, নিশ্চিন্ত থাকবেন। নইলে কিন্তু বার্ড ফ্লুতেই শেষ হয়ে যাবেন। করোনা চেয়েও ভয়ঙ্কর এটা, এটার মৃত্যু হার অনেক বেশি ভয়ঙ্কর। একদম সব বিজ্ঞান ওদের রেডি আছে, তো আছে। ডিজিজ এক্স আসছে, বার্ড ফ্লুর সম্ভাবনাই বেশি এই মুহূর্তে, কারণ ওটাই তো ওদের এজেন্ডা। ওই যে মাংস, দুধের মধ্যে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে বার্ড ফ্লু, বুঝতে পারছেন তো। মানে গোয়ালা যারা রয়েছে, খাটাল ফাটাল রয়েছে, তো ডেঙ্গুকে কেন্দ্র করে খাটালগুলো তো বন্ধ করবে। খাটালে মশা হয়, জল জমে টমে থাকে। ইতিমধ্যে হাওড়ার বেশ কিছু খাটালে ওরা নোটিশ পাঠিয়ে দিয়েছে। তো সুতরাং ভোটের পরে এই সমস্ত কর্মসূচি একযোগে চালু হয়ে যাবে। স্কুলে স্কুলে HPV ভ্যাকসিন তো আসছে, ওগুলো তো আমি বহুবার বলেছি। এইবার আসি উৎসশ্রী। উৎসশ্রীও কিন্তু আসছে, মানে একই রকম লাইনে। মানে এই লকডাউন করোনা আবহের দুটো বিষয়। একটা বিষয় সমস্ত দেশকে টার্গেট করে করা হয়েছিল, এটা হলো স্টে সেফ। এবং এটা আবার সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়েছিল স্কুলের ক্ষেত্রে, সরকারি স্কুলের ক্ষেত্রে। মূলত প্রাইভেট স্কুলগুলো তো আগেই খুলে যেত, অনেকে আবার অনলাইন ক্লাস নিত, যাই হোক। তো আমাদের রাজ্যে, আমাদের দেশে সবচেয়ে বেশি দিন বন্ধ থেকেছে কিন্তু সরকারি স্কুল, 2 বছর। 2022-এর 16ই ফেব্রুয়ারি সম্ভবত, হ্যাঁ, আপার এবং প্রাইমারি খুলে যায়। তার আগে হাই স্কুল কিছুদিনের জন্য খুলে গেলেও ওই আর কি মাসখানেকের জন্য হয়তো খুলেছিল, যতদূর মনে পড়ে। তো সেখানেও অনেক বিধিটিধি ছিল, ক্লাস কীরকম হয়েছে সেটা আপনারা জানেন। তো ধরতে গেলে অর্থাৎ আমরা বলতে পারি 2022-এর এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ 2 বছর পর থেকে আমাদের স্কুলগুলো, আমি পশ্চিমবঙ্গের কথাই আমি এখানে বলছি, সমগ্র দেশেরই একই চিত্র, 2 বছর। তো খোলার তারিখটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু 2 বছর গড়পড়তা পরে খোলে। উৎসশ্রী কবে চালু হয়? একদম এই লকডাউনের আবহেই আগে। হ্যাঁ, কেন? ওই যে লোকজন বোঝেনি, ওটা একটা ফাঁদ। কেন, ওটা কী উদ্দেশ্যে করা হয়েছে, যখন আদালতের রায়টায় আসবে তখন মিলিয়ে নেবেন, আমি আগাম বলে রাখছি। উৎসশ্রী চালু হলো 2021-এর 2রা অগাস্ট। আগে, হ্যাঁ, যতদূর আমার মনে পড়ছে, অগাস্ট মাসের ফার্স্ট উইক তো বটেই, 2-এর জায়গায় 3 হতে পারে, বা মানে ওই দিন পোর্টালটা উদ্বোধন করা হয়, আমার মনে আছে। শিক্ষক মহাশয়দের কি আনন্দ, শিক্ষিকা মহাশয়দের কি আনন্দ, তারা এবার বাড়ির কাছাকাছি যেতে পারবেন, উৎসে যেতে পারবেন। তাই তার নাম দেওয়া হলো উৎসশ্রী। আহা, আমাদের বঙ্গে এখন 4 দিকে শ্রী, বঙ্গশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, তাই তো, উৎসশ্রী, শ্রী আর শ্রী। তবুও লোকজন, নিন্দুকেরা বলে শ্রীহীন। আরে বাবা, শ্রী 4 দিকে, তাও যদি আপনারা বলেন শ্রীহীন, তাহলে কি আপনাদের চোখ আছে না কান আছে বলুন দেখি? 4 দিকে শ্রীর পোস্টার ঝুলছে আর আপনারা বলছেন শ্রী নেই, এ তো মহা অন্যায়, তাই না? যারে দেখতে নারী তার চরণ বাঁকা টাইপের ব্যাপার হয়ে গেল না? তো সেই উৎসশ্রী চালু হয়ে গেল কিসের জন্য? শিক্ষক দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন, এবং শিক্ষক সংগঠনও দাবি করে আসছিলেন, এত দূরে দূরে চাকরি তারা পেয়েছেন অনেকেই, কেউ 100 কিলোমিটার, কেউ 200 কিলোমিটার, কেউ 300 কিলোমিটার, তারা বাড়ির বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। বাড়িতে অসুস্থ বাবা মা, মিন্টু বাবলু, টুনু মুনু, সোনা টানা, এদের ভালো দেখাশোনা হচ্ছে না, মানে তাদের কাছে থাকতে পারছেন না, সপ্তাহে অন্ত 1-2 দিনের জন্য বাড়ি আসতে পারছেন হয়তো মায়েরা বা বাবারা, যেতে পারছেন। তাই তো এতটা জার্নি করে এত দূরে থাকা,
সংসার হয়েও সংসার হলো না, এই যে কত বড় যন্ত্রণা, কত বড় কষ্ট, সেটা তাঁরা ভুক্তভোগী মাত্রই জানেন। এ তাদের মানবিক জায়গা, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও চাকরি পাওয়ার আগে তাঁরা বলেছেন, মানে ব্যতিক্রম বাদ দিয়ে, ভাগাড়েও তারা যাবেন, ভাগাড়েও যাবেন। অর্থাৎ এরকমও আমি জানি, আমি তো পড়িয়েছি স্কুল সার্ভিস। আমার জানেন যারা আমার পুরনো পাঠক আছেন বা যারা ব্যক্তিগতভাবে পরিচিত, এসএসসির পড়ানোর ক্ষেত্রে আমি নিজে ইংরেজিটা পড়াতাম, আর অন্যান্য সে বিষয়ের অন্যান্য শিক্ষক ছিল। আমার একটা প্রতিযোগিতামূলক পড়ানোর জন্য একটা সেন্টার ছিল, লাহা স্কুল অফ কম্পিটিশন। তো তার আগেও আপনারা জানেন আমি পশ্চিমবঙ্গের বেশ কিছু উল্লেখযোগ্য এই ধরনের প্রতিষ্ঠানে পড়িয়েছি, যেমন আরআইসিতে পড়িয়েছি, সেখানে বেশ সুনামের সঙ্গে পড়িয়েছি একসময়। সেখানকার মালিক কর্ণধার, তার সাথে একসাথে ক্লাস করতে যেতাম, তা সুসম্পর্ক ছিল। তো এই ব্যাপারগুলো তো ছিলই, কারণ আমি এই বিষয়টা নিয়ে একটা সময় দীর্ঘদিন ছিলাম। বেশ, তো জানি, আমি কি জানি, থাকেন কলকাতায়, অ্যাপ্লাই করলেন কোথায়, একেবারে নর্থ জোনে, কেন ওইখানে ইংলিশের ভ্যাকান্সি বেশি আছে, অথবা কম্পিটিশনটা কম হবে, ওখানে চাকরি পাওয়ার চান্সটা বেশি। এই রকম নিজের নিজের জায়গা ছেড়ে চাকরিটা পাওয়াই তখন উদ্দেশ্য ছিল। ওই যে, সেটাই তো নিয়ম, স্বাভাবিক। চাকরি পাওয়ার জন্য নিজের এলাকা ছেড়ে, নিজের মাটি ছেড়ে, নিজের ভূমি ছেড়ে তারা দূরে দূরে পাড়ি জমালেন এবং অনেকেই চাকরি পেলেন। এসএসসির মাধ্যমে যত যত চাকরি দেওয়া হয়েছিল সেই সময় আর অন্য ক্ষেত্রে দেওয়া হয়নি। কেন বলুন তো? এটা না হলে তো আমাদের দেশে এই গ্রেট রিসেট হতো না। এই শিক্ষা ব্যবস্থাকে যত ছড়িয়ে দেওয়া যাবে, তত মানুষ প্যানিকগ্রস্ত হবে। তাই স্কুলকে বাড়ানো হয়েছে, সেই সময়টা স্কুলের সংখ্যা বাড়ানো হয়েছে, শিক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে। আর এই শিক্ষকরা না জেনেই বলবো, তারা অবশ্যই এটাই তাদের কাজ, তারা সরকারের প্রতিনিধি, বা সোজা বাংলায় দালাল বলা হয় যাদেরকে, দালালটাই তো রিপ্রেজেন্টেটিভ, আর কি বলবো বলুন। তো তারা এই কাজ করেছেন, মগজ ধোলাইয়ের কাজ। সেটা যদি সরকারি শিক্ষক হিসেবে যে কেউ হলেই তাকে এই কাজটাই করতে হবে, তাকে স্বাভাবিকভাবেই সিলেবাস মেনটেন করে পড়াতে হবে, এবং যার ফলে প্যানিক বাড়বে, ভয় বাড়বে, মার্কস বাড়বে, এবং লকডাউন সফল হবে। তাই তথাকথিত শিক্ষিত এলাকায় কিন্তু সবচেয়ে সফল লকডাউন হয়েছে, এটা শিক্ষা ব্যবস্থার ফল, তাই নয় কি? তো এই কারণেই শিক্ষা ব্যবস্থাতে প্রচুর প্রচুর নিয়োগ করা হয়, শুধু আমাদের রাজ্যে নয়, সমগ্র দেশেই বিভিন্ন রাজ্যে এটা করা হয়। বেশ, তো সেই সময় তারা চাকরি পাওয়াটাই তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। তাই তারা নিজের বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে অনেক দূরে দূরে চাকরি করতে গিয়েছেন। বেশ, কিন্তু চাকরিটা যেই পেয়ে গেলেন, ব্যাস তারপরে বিয়ে সংসার করার পরে উপলব্ধি করলেন যে না, আর পাচ্ছেন না, বহু দূরে হয়ে যাচ্ছে, এবার বাড়ির কাছে যেতে হবে। তো এই বাড়ির কাছে যাওয়া বা সুবিধাজনক জায়গায় বদলে নেওয়া, তো তখন তো স্কুলের ক্ষেত্রে তেমন কোনো ব্যবস্থা ছিল না। একমাত্র উপায় ছিল মিউচুয়াল ট্রান্সফার, তাই তো? মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু দুর্নীতির সুযোগটা ছিল না, আবার শূন্যই বলা যেতে পারে। কারণ সেখানে আপনি সরাসরি একজন শিক্ষকের সঙ্গে যোগাযোগ করছেন, আপনি যে এলাকায় যেতে চাইছেন সেখানে একটি পদের জন্য একটি পদ, এবং সেই ক্ষেত্রে আপনি যে বিষয়ে পড়াচ্ছেন সেই স্কুলে যে আপনি যাবেন, মানে সেখানেও তাকেও সেই বিষয় পড়াতে হবে। শুধু তাই নয়, সিনিয়রিটির ক্ষেত্রেও একটা ম্যাচিংয়ের ব্যাপার থাকে, এবং ক্যাটেগরি, সেটা জেনারেল ক্যাটেগরি না এসসি ক্যাটাগরি না এসটি ক্যাটাগরি, এই সমস্ত কিছুকে ম্যাচ করিয়ে তবেই কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের ব্যাপারটা আসতো। কিন্তু সেটা খুব একটা সহজ ছিল না। এইরকম ম্যাচিং, ক্যাটেগরি ম্যাচিং, সাবজেক্ট ম্যাচিং, সব কিছু ম্যাচিং কি করা সম্ভব? তাই স্বাভাবিকভাবেই কতিপয় মানুষ মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ পেতেন। এদিকে দাবি চাহিদা বাড়ছিল, অতএব সরকার কিন্তু কবে থেকেই ঝুলিয়ে রেখেছে, করছিল না। পরে ঠিক ঝোপ বুঝে যখন দেখা গেল, সরকার বুঝতে পারলো এইবার তো গ্রেট রিসেট হতে চলেছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার হতে চলেছে, আসছে, প্রভুরা, আন্তর্জাতিক প্রভুরা তাদের ভারতীয় দালালদের মাধ্যমে, বুঝতেই তো পাচ্ছেন, হ্যাঁ, সব রিমোটে হয়। এখন ক্লাউস সোয়াবকে এখানে এসে সরাসরি, তো বিল গেটস তবু মাঝে মাঝে আসেন না, সেখানেও তো আলোচনা হয় আর কি। বাকি তো সব
নির্দেশ সবসময় আসছে, এখন তো হটলাইনে যোগাযোগ। তখন কি হলো, ওরা ঠিক যখন তখন স্কুল বন্ধ ছিল সেই সময়, আপনারা জানেন 2021-এর অগাস্ট মাস যখন উচ্চশ্রী পোর্টাল ইন্ট্রোডিউস করা হলো, স্কুল বন্ধ হচ্ছিল। তারপরে অনলাইন অ্যাপ্লাই, অনলাইন প্রমোশনও হলো, বা দুধ দাঁড়িয়ে একেবারে ট্রান্সফার এবং বদলি নিমেষে কোনো রকম তদন্ত নেই, কিছু নেই। অ্যাপ্লাই করো ট্রান্সফার নাও, অ্যাপ্লাই করো ট্রান্সফার নাও। তখন শিক্ষক গ্রুপে দেখতাম কি আনন্দ, সব পোস্ট করতেন, আমি এই স্কুল থেকে এই স্কুলে গেলাম, আমি অমুক স্কুল থেকে অমুক স্কুলে গেলাম, অমুক। তখন আবার মামলা, যারা পাচ্ছেন না সিঙ্গেল, তারা আবার মামলাও করছেন সিঙ্গেল টিচার হয়ে, তাদের আবার উকিলের সব ফোন নাম্বার, উকিল আবার তাদেরকে লড়িয়ে জিতিয়ে দিচ্ছেন। সে কি আনন্দ, আনন্দ, আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ, হাজার হাজার শিক্ষক উচ্চশ্রীর মাধ্যমে বদলি হলেন, বাড়ির কাছে, উৎসের কাছে চলে এলেন। উৎস মানে তো বুঝতেই পাচ্ছেন অরিজিন, তো সেটা কীরকম উৎস, আদৌ উৎস কি না, উৎস না বৎস না বিভৎস, মানে যারা মালকড়ি দিয়ে মাটি দিয়ে, বলছে মাটি দিয়ে পেয়েছেন আর কি, সেটা তো অনেকেই জানেন, সেটা ঘটেছে। ফলে কি হলো, ফলে অনেকেই রাজনৈতিক যারা রয়েছেন, দাদারা, নেতারা, কর্তৃপক্ষ, সুযোগ অফিসার থেকে শুরু করে নেতা, তারা পয়সা খেলেন, ব্যাপকভাবে পয়সা খেলেন। ভালো করেছো অরূপ, ভালো করেছো, যাই হোক, পয়সা খেলেন। আচ্ছা বেশ, তারা লালে লাল হয়ে গেলেন। ফেক মেডিকেল সার্টিফিকেট দিয়ে অনেক চিকিৎসকও কামিয়ে নিলেন, মেডিকেল অফিসারও কামিয়ে নিলেন। আগে হ্যাঁ, এবার নাকি তদন্ত হবে, দেখা যাক কী হয়। আমি বলে দেবো আপনাদের, চিন্তা নেই কী হবে, কতটা হবে, প্যানিকগ্রস্ত হবেন না। তবে হ্যাঁ, আপনাদের উপর চাপ তো বাড়বেই, দাঁতের উপর রাখা আর কি, সন্ত্রাসী আক্রমণ আর কি। হ্যাঁ, তো এগুলো হলো, ব্যাস। তারপরে তো হঠাৎ করে প্যানেল বন্ধ করে দিল। এখন তারপরে লোকে খোঁজ করে প্যানেল কবে খুলবে, প্যানেল নয়, পোর্টাল কবে খুলবে, পোর্টাল কেন খুলছে না, ওই আর কি মাঝে মাঝে দেখে থাকি শিক্ষক গ্রুপে এইসব পোস্ট। পড়াশোনা নিয়ে কোনো পোস্ট নেই, জ্ঞান বিজ্ঞান চর্চা নিমার্জনা করবেন, ব্যতিক্রম দু একজন থাকতে পারেন, আমি দেখিনি কিন্তু সেরকম। মানে ইতিহাসের শিক্ষক যে ইতিহাস নিয়ে কিছু একটা লিখছেন, বা ইংরেজির শিক্ষক ইংরেজি নিয়ে কিছু একটা লিখছেন, না, আমি দেখি না। সব সময় ওই ডিএ টিএ কী বাড়লো, এইচআরে কত, অথবা অসুস্থতা, ওরে বাপরে বাপ, বাড়িতে অসুখ লেগেই আছে, এই রোগ তো সেই রোগ, অসুস্থতা। বেশ ভালো কথা, শিক্ষকদের গ্রুপ, তারা অসুস্থতার কথা জানাতেই পারেন, পরামর্শ নিতে পারেন, কিন্তু ওই পোর্টাল কবে খুলবে। তো এইবার কি হলো, ওখানে দেখা গেল অনেক জেনুইন শিক্ষক নাকি তারা পয়সা করে দেননি, আবেদন করেছেন, কিন্তু তারা নাকি পাননি। তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্বাভাবিকভাবে। ওখানে একটা ডিভাইড হয়ে গেল। কি হলো, যারা জেনুইন, মানে সত্যিই সমস্যা ছিল, বাড়ির কাছে যেতে চেয়েছিলেন, অসুস্থতা আছে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে, তো তাদেরকে দেওয়া হলো না, বা কেউ হয়তো তাদের মধ্যে পেলেন, কিন্তু বেশিরভাগটাই পেলেন মাটি মাল দেওয়া, মানে ওদের ভাষায় আর কি পয়সা করে দেওয়াকে। এই যে একজন বলছে 3 লাখ করে নাকি লেগেছে, তো জানি না কে কত লাখ দিয়েছে। তো এইগুলোর তারা ক্ষেপে গেলেন যে আমরা টাকা দিতে পারিনি বলে আমাদের হলো না, সততার দাম নেই, অথচ সততার প্রতীক বলা হয়। তো এইগুলো তো হতে লাগলো, ক্ষোভটা ছিলই। অর্থাৎ ওখানেও কিন্তু একটা ক্ষোভ আছে। যোগ্য অযোগ্য যেমন এই প্যানেলটাতে আমরা পাচ্ছি না ডিভিশন, ওখানেও আছে ক্ষোভ। আগে হ্যাঁ, ওখানেও যোগ্য অযোগ্য আছে। তো এইবার তো উচ্চশ্রীর কেন করা হলো, উদ্দেশ্যটা কী ছিল, উদ্দেশ্যটাই কী ছিল, ওই গ্রেট রিসেট। হ্যাঁ, এতে করে আন্তর্জাতিক প্রভুরাও খুশি হলেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরাসরি ওয়ার্ল্ড ব্যাংক থেকে কত ডলার, কত হাজার ডলার, কত লক্ষ ডলার, কত মিলিয়ন ডলারের লোন নিয়েছে, সেটা তো আমি ভিন্ন ভিডিওতে বলেছি।
মানে সরাসরি। আর অনেকে প্রশ্ন করছেন যে ভারতবর্ষের অন্য রাজ্যে তো এত কাণ্ড হচ্ছে না, আমাদের রাজ্যে একটু শিক্ষক নিয়ে একটু বেশি বেশি কাণ্ড হচ্ছে। আমি দেখে নেবেন অন্য রাজ্যেও হচ্ছে, শিক্ষক নিয়োগ বন্ধ আছে, স্থায়ী নিয়োগ বন্ধ আছে, হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমাদের রাজ্যে একটু বেশিই হচ্ছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কেন বেশি হচ্ছে? হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, তাই তো গর্বের কথা। একটু ব্যঙ্গের সঙ্গেই বললাম। আসল ব্যাপারটা কি জানেন? কারণটা হলো এই, আমাদের মতো একটা বিশাল দেশে একই সাথে সমস্ত রাজ্যে সমস্ত শহরে নিউ ওয়ার্ল্ড অর্ডারের আবহ চালু করা সম্ভব নয়। ইটস ইম্পসিবল টু এক্সিকিউট গ্রেট রিসার্চ অ্যাট এ স্টেজ অ্যাট দ্য সেম টাইম অল ওভার দ্য কান্ট্রি। একদমই সম্ভব নয়, প্রশ্নই আসে না। তাহলে কি করতে হবে? যেখানে ক্ষেত্রটা প্রস্তুত আছে, যে ব্যাপারে যে রাজ্যের ক্ষেত্র এগিয়ে আছে সেই ব্যাপারে সেই রাজ্যে শুরু করে দাও। অর্থাৎ এলাকাভিত্তিক গ্রেট রিসেট প্রথমে এলাকাভিত্তিক করতে হবে, কারণ সর্বত্র তো করা যাবে না, রেজিস্ট্রেশন আসবে, বাধা আসবে। তাই আগে যেখানে ক্ষেত্র প্রস্তুত হয়েছে। আর ঘটনাচক্রে বা বলতে পেলেন, অবশ্যই এটা ইতিহাস আছে, ঘটনাচক্রে বলবো না, ইটস এ লং হিস্ট্রি, যে আমাদের রাজ্যে ভদ্রলোকের সংখ্যাটা সবচেয়ে বেশি, জানেন তো? আগে হ্যাঁ, বিজ্ঞানসম্মত ভদ্রলোক আর কি, বিশেষ করে আমি নাম করেই বলছি, এই হিন্দু বাঙালি আর কি যাদের বলা হয়, তাদের মধ্যেই বেশি। এবার মুসলমান সম্প্রদায়ের মধ্যেও ভদ্রলোকটা বাড়ছে। মানে কি, যারা ভদ্রলোকের, আমি এখানে কিন্তু ভদ্রলোক বলি না, ভদ্রলোক শব্দটি ইতিবাচক অর্থেই ব্যবহার করে থাকি, আমি ভদ্রনোক বলি। তার মূল বৈশিষ্ট্য কী কী বৈশিষ্ট্য? চরম স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা এবং ভয়, প্যানিক এবং বিজ্ঞান মনস্কতা। মানে বিজ্ঞান মানে ওরা যা বলবে, মিডিয়া যা বলবে সব চোখ বন্ধ করে, মানে ওটাই বিজ্ঞান। এই ধরনের যে টেন্ডেন্সিগুলো আছে যাদের, তারাই ভদ্রলোক। তো এই সংখ্যাটা বেশি আমাদের রাজ্যে, আর তাই সহজেই কিন্তু আমাদের রাজ্যে এগুলো করা যাচ্ছে। দেখবেন এত কাণ্ড হওয়ার পরেও কিন্তু চরম কোনো বিপর্যয় হচ্ছে না, সবাই মেনে নিয়ে সুরসুর করে শহীদ মিনারে চলে যাচ্ছেন বা প্রতিবাদ করছেন অনলাইনে। এটা যদি কোনো রাজ্যে, ধরুন গোবলয়ের কোনো রাজ্য, মানে তো ভদ্রলোকটা কম, তো মানে কুসংস্কার এখনও আছে, গুর্জর সম্প্রদায় আছে, জাট সম্প্রদায় আছে, দেখবেন অনেকেই আছে, তার সেখানেও তো স্কুল আছে, শিক্ষক আছে। সেখানে একসঙ্গে 30,000-এর একটা প্যানেল ক্যান্সেল করে দেখাক কীরকম মারধর পড়ে আগে। হ্যাঁ, এটাই তো বাস্তব, বুঝলেন তো কেমন মারধর পড়ে। তাহলে ক্ষেত্রটা কিন্তু সেখানে তৈরি নেই সেইভাবে। আর আমাদের ক্ষেত্র তৈরি আছে বলেই, হ্যাঁ একদম অরূপকুণ্ড, ভদ্রলোক বানানোর ক্ষেত্রে আর বিজ্ঞানসম্মত বানানোর ক্ষেত্রে এই 34 বছরের বাম শাসন, বাম 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 শাসন। হ্যাঁ, এই যে আপনারা আবার কিন্তু এখনও কনফিউজ হয়ে যান না, আমাকে ঠিক কোনো রাজনৈতিক দলের সঙ্গে একাকার করে দেখতে পারেন না, তাই না? আমি হনুতেও নেই। হ্যাঁ, এই যে সূর্য তিলক হচ্ছে, আরে ভাই দেশের এই অবস্থা, দেশ কোথায় চলে যাচ্ছে, আর সব লোকজন কী নিয়ে মেতে আছে ভাবুন দেখি। তো যাই হোক, তো কোনো দলের সঙ্গে একাকার করতে পারেন না, কনফিউজড হয়ে যান। প্রথম দিকে কেউ কেউ চেষ্টা করছিলেন, পরে হতাশ হয়ে ছেড়ে দিয়েছেন। এই মানে খরচের খাতায় আমি চলে গেছি, তো আমাকে আর খরচের খাতায় কে চলে গেছে, মানে কোনো রাজনৈতিক দলের সঙ্গেই যার কোনো রকম কিছু পাওয়া যাচ্ছে না। তো এরকম একটা লেখক সাহিত্যিক তো খরচের খাতায়, তাকে নিয়ে সে কী ফালতু লোক। তো যাই হোক, এইবার অরূপকুণ্ড একদম ঠিকঠাক বলেছ, একদম। এবং এই উদ্দেশ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ এই কারণে এগিয়ে আছে। তাই দেখবে আহামরি অতিমারি যত কিছু শুরু হয়, আরেকটি বিজ্ঞানসম্মত রাজ্য, সেখানেও কিন্তু বামেদের দীর্ঘ উপস্থিতি। কি কেরালা, বার্ড ফ্লু থেকে শুরু করে দেখবে, এটি ইতিহাসটা দেখে নিও আমাদের তখন কী ছিল আর কি, এই লকডাউনের সময়কার যে ঘটনাগুলো এবং মহামারী আহামরি, এবং দেখবে ওই বিজ্ঞান মনস্ক। তো বিজ্ঞান মনস্ক যেখানে বেশি, মানে কোট আনকোট বিজ্ঞান মানে যাকে সায়েন্টিজম বলছি আমি, এটা নিয়ে আমি বলেছি, মানে ওদের তৈরি মহাজনী বিজ্ঞান, সেটাকে যারা ফলো করে,
টপ লেভেলের নেতা সব জানে, সব জানে। আর মধ্য লেভেলে কি রেড ভলান্টিয়ার। বাহ, ভালো, খুব ভালো। প্যানিক তৈরি করো, ওরে বাপ রে বাপ, পিপিই কিট পরে। আমি সেই সময় একটা পোস্টে চ্যালেঞ্জ করেছিলাম, একটা মৃতদেহ জীবাণু, মৃতদেহে ভাইরাস বেঁচে থাকে? কোন বিজ্ঞান বলে মৃতদেহে বেঁচে থাকে ভাইরাস? তো সেই মৃতদেহ পোড়াতে যাচ্ছে, সে মৃতদেহ মারা গেছে কালকে, পড়ানোর লোক নেই, স্বাভাবিক, তখন তো ধাপার মাঠে। তো কেউ কেউ ডেড বডি পেলেও তারা আবার সাহস পাচ্ছে না পোড়াতে, তো তখন কে করবে? রেড ভলান্টিয়ার। তারা কি করেছে সে সময়? অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করেছে। হ্যাঁ, বাপ রে বাপ, অক্সিজেনের কি প্যানিক এখন। তারপরে আবার কিছুদিন পরে মানে কি ওই সময় আবার কনসেন্ট্রেটরের সেল বেড়ে গেল, অক্সিজেন কনসেন্ট্রেটর। আগে হ্যাঁ, কি ব্যবসা, সব দেখছি সিলিন্ডার কিনতে বেরিয়েছে, সব কাঁধে নিয়ে, কেউ আবার মোটর বাইকে চাপিয়ে, কেউ অটোতে চাপিয়ে। হ্যাঁ, কর্পোরেটের ব্যবসা বাড়ানোর ক্ষেত্রেও একটা বড় ভূমিকা নিয়েছে এরা। সবাই একসাথে আছে, সাধারণ মানুষ শুধু মুরগি হয়, আলাদা করে দেখে লাল, সবুজ, গেরুয়া। আর এবার দে আর ফান্ডেড বাই দ্য সেম পিপল, দ্য সেম পাওয়ার। যাই হোক, তো সেই রেড ভলান্টিয়ার কম প্যানিক ছড়িয়েছে। বাপ রে বাপ, কী অবস্থায় এর মধ্যে দেখেছে ছবি, ভিডিও, দূর থেকে সে করছে পড়া হাতে, পিপিই কিট পরে একেবারে, সে কি কাণ্ড, মানে লোকজন দেখে আমি তো তখন হাসতাম, হো হো করে হাসতাম। তো যাই হোক, কী আর করা যাবে, হায় বিজ্ঞান, হায় অজ্ঞান। তো লেগে পড়েছিল। এবার চলে আসি প্রসঙ্গে, ওই যে অরূপ বলে প্রসঙ্গটা একটু ঘুরিয়ে দিল। হ্যাঁ, এবার তাহলে কি হলো, কেন এই ট্রান্সফার, উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, গ্রামের স্কুলগুলোকে ফাঁকা করে দেওয়া। আমি সেই সময় পোস্ট দিয়েছিলাম, যারা আমার নিয়মিত পাঠক আছেন সেই পোস্টগুলো দেখলেই বুঝতে পারবেন। গ্রামের স্কুলগুলোকে ফাঁকা করে দেওয়া কেন? ওরা জানতো যে এই শিক্ষকদের একটা টেন্ডেন্সি হচ্ছে শহরে ফিরে আসা। সে শহরে তার উৎস হোক অথবা নাই হোক, ছলে বলে কৌশলে শহরে এসে একটা বেশ চাকচিক্যপূর্ণ জীবন, একটা ফ্ল্যাট বাড়ি বা গাড়ি, অনেক শিক্ষক তো গাড়িও করেছেন, 4 চাকাও করেছেন, 2 চাকা তো কোনো ব্যাপারই না। তো এইগুলো নিয়ে বেশ ভালো একটা কমফর্টেবল লাইফ লিড করা, এই উদ্দেশ্যেই কিন্তু একটা উল্লেখযোগ্য, সবাই বলবো না, সবাই নয়, ব্যতিক্রমী শিক্ষক মহাশয়দেরকে তো আমি চিনি, আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে চিনি, তাদের শ্রদ্ধা করি। তারা এই লড়াইয়ে সচেতনতা বিস্তারের পাশে আছেন, তারা সাধ্যমতো তাদের জায়গায় চেষ্টা করে যাচ্ছেন মানুষকে এই নতুন বিশ্ব ব্যবস্থার এই আগামীতে যে বিপদগুলো আসতে চলেছে সেই বিষয়ে তারা কাজ করে চলেছেন। আমি কখনোই সাধারণীকরণ করি না, আই এম এগেনস্ট জেনারেলাইজেশন, বারবার করে বলেছে। তো কিন্তু ওই একটা উল্লেখযোগ্য অংশ বা সিংহভাবেই ভাগই বলা যেতে পারে। তো তারা কি করলেন, এটাকে কাজে লাগালেন, ফেক মেডিকেল সার্টিফিকেট দিয়ে। তাদের গ্রামে দেখা গেল স্কুলে শিক্ষকহীনতায় ধুঁকছে, দেখা গেল 4 জন শিক্ষক আছেন মাত্র, তাদের মধ্যে 2 জন তারা ছাত্রদের কথা ভাবলেন না, পড়ুয়াদের কথা ভাবলেন না, তারা চলে গেলে স্কুলটার কি অবস্থা হবে, না ভাবেননি। তারা নিজের কথা ভেবেছেন, পরিবারের কথা ভেবেছেন, কি করে নিজে ভালো থাকবো সে কথাই ভেবেছেন। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এই রকম একটা স্বার্থপর দর্শনের মধ্যে ঢুকে গিয়ে তারা তাদের কর্মভূমি, তাদের কর্মস্থলকে নির্দ্বিধায় ছুঁড়ে ফেলে দিয়ে অনেকেই ফেক মেডিকেল সার্টিফিকেট বা 3 লক্ষ টাকা গুঁজে দিয়ে উৎসে ফিরে গেছেন। তো তাদের জন্য এবার আসছে, তো কি আসছে ইতিমধ্যেই জানেন, আমি বলেওছি। তাহলে সরকারের কি হলো, প্রচুর টাকা ইনকাম করলো, পার্টি ফান্ডে চলে গেল একটা অংশ। আর কি হলো, স্কুলগুলো ফাঁকা হয়ে গেল, প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে আপনারা জানেন, অর্থাৎ পোস্টগুলো শেষ, ভ্যাকেন্সি শেষ, ওখানে আর নিয়োগ হবে না, ওটাই গ্রেড রিসেট বহু আগেই বলেছি। প্লাস স্কুল এবার মার্জার হয়ে যাবে, স্কুল থেকে পড়ুয়া শিক্ষক নেই বলে সেখানে কেউ ভর্তি হবে না,
আশেপাশের প্রাইভেট স্কুলগুলোতে যাদের সাধ্য আছে তারা ঘটি বাটি বেচে পড়াবেন, মানে যাদের নেই তারা ঘটি বাটি বেচে পড়াবেন, আর যাদের আছে তারা তো আছেই। আর শিক্ষক মহাশয়রা তো বহু আগেই তাদের সন্তান সন্ততিকে সোনামণি, বাপন, মামণিকে প্রাইভেট স্কুলে পাঠিয়ে দিয়েছেন। তো তাই তো সেটা গ্রামাঞ্চলের মানুষ দেখেছে, যুগ যুগ ধরে দেখছে, শহরের মানুষ দেখছে, চাষি দেখেছে, কামার দেখেছে, কুমোর দেখেছে, ফুচকাওয়ালা দেখেছে তাদের দিদিমণি, তাদের দাদামণির স্কুলেরা ব্র্যান্ডেড জামা কাপড় পরে ব্র্যান্ডেড বাসে উঠে প্রাইভেট স্কুলে পড়াশোনা করতে যায়, তারা দেখেছে। তো এইবার তাদেরও ইচ্ছে হলো, স্কুলে তো পড়ানোর লোক নেই, অতএব প্রাইভেট স্কুলগুলোতে চলে যেতে হবে। চলে গেল। পড়ুয়া এমনিতেই কমে যাচ্ছিল, এমনিতেই চারদিকে তো যা পরিস্থিতি, লকডাউনের পরে অনেকেই বাবা মাই জীবিকা হারিয়েছে। যাদের একটুখানি বড় ছেলে পেলে ক্লাস 4-এ পড়ার মতো বা 5-এ পড়ার মতো ছেলে, তাদেরকে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কাজে পাঠানো হয়েছিল। সেই সংখ্যাটা আরও বাড়তে লাগলো, স্কুলগুলো ফাঁকা হতে লাগলো। আর শহরের স্কুলে কি হলো? সারপ্লাস। তখন আমি লিখেছিলাম, পোস্ট দিয়েছিলাম, SUR না লিখে SIR, সারপ্লাস, শিক্ষক বেড়ে গেল। হ্যাঁ, উচ্চশ্রী। তাহলে সরকারের এটা সুবিধে হলো। একদিকে কি হলো, শিক্ষকরা কাছ থেকে প্রচুর উপার্জন করে নেওয়া গেল। তো বেশ, যেমন করে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে উপার্জন করা গেছে, এবং সুযোগে কি করা গেছে, এরকমভাবে চাপ সৃষ্টি করে প্যানেল ক্যান্সেল করা গেছে। OMR টোএমআর কোনো প্রমাণ রাখার টাকা হয়নি, যদিও সব প্রমাণই আছে, সবাই সব জানে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে। তাই তো এখানেও একটা সুযোগ তৈরি করা গেল। তাহলে একদিকে স্কুলগুলো বন্ধ করে দেওয়া, ভ্যাকান্সি পোস্ট বন্ধ করে দেওয়া, পাশাপাশি শিক্ষকদের মধ্যে একটা ডিভিশন তৈরি করে দেওয়া গেল। কি ঠিক ওই রকম প্যানেলের মধ্যে যোগ্য অযোগ্য, এখানেও তাই। টাকা না দিয়ে ট্রান্সফার, টাকা দিয়ে ট্রান্সফার, টাকা না দিয়ে ট্রান্সফার, টাকা দিয়ে ট্রান্সফার হয়ে গেল। বেশ, প্লাস আরেকটা ডিভিশন তৈরি করা গেল, যারা সৎ পথে চেষ্টা করেও ট্রান্সফার বা বদলি পাননি। তাই তো? আর এই বদলিগুলো কিভাবে হলো? ইচ্ছে করে করা হলো, যাতে করে পরবর্তীকালে আদালতের ফেলে টাইট দেওয়া যায়। যেমন করে এই 2016-কে টাইট দেওয়া হচ্ছে, মানে মানসিক চাপ তৈরি করা। কি হয় ভাব, চাপে রাখলে কি হয় বলুন তো? সব কিছু চাপিয়ে দেওয়া যায়। এরপরে যত আইন কানুন আসবে না, সব মুখ বুঝে, বায়োমেট্রিক থেকে শুরু করে আসছে এক এক করে বাধ্যতামূলক অবসর, সব মুখ বুঝে মেনে নিতে হবে আর কি। তো যাই হোক, কি ক্যাটাগরি মানা হয়নি, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির শিক্ষক নাকি SC ক্যাটাগরিতে চলে গেছে। ভাবতে পারেন এটা হয়? সাবজেক্ট, রোস্টার, ক্যাটাগরি কিচ্ছু মানা হয়নি, অনেক ক্ষেত্রেই নাকি মানা হয়নি। তাই তো আমি অভিযোগ শুনতে পাই। তাহলে কি করে এটা হয়? ওরা কি জানতো না? কর্তৃপক্ষ কি জানতো না যে একটা SC পোস্টের এগেনস্টে যে আরেকজন যে সেখানে যে পাঠানো হচ্ছে সে স্কুলে, দেখা গেল সেখানে SC ভ্যাকেন্সি আছে, সেইখানে একটা জেনারেল কাস্টকে দিয়ে দেওয়া হলো উচ্চশ্রীর মাধ্যমে, বা উল্টোটা ঘটলো। এটা কি করে সম্ভব? অথবা একটা স্কুলে ইতিমধ্যেই দুজন ইংরেজি শিক্ষক আছেন, দুজন, বাড়তি লাগবে না আর, সেখানে আরও একজন ইংরেজি শিক্ষক কেন ঢুকলো? এগুলো ঘটেছে, ব্যাপকভাবে ঘটেছে, অভিযোগ আছে। টাকার তো ব্যাপারটা আপনারা জানেনই। এগুলো নিয়ে কি এবার কিছু হবে না ভাবছেন? ওরা কি এমনি এটা অ্যালাউ করলো? সব ছকে আছে যে আমরা টাকাটা নেব, পাশাপাশি মামলার এবং দুর্নীতির ব্যাপারটা হবে, এবং জনগণকে দুর্নীতিটা জানানো হবে, পেপারে ছাপা হবে। তো যারা দুর্নীতি করলো তাদেরকে সামনে আনা হবে, আর যারা
বেতন থেকে টাকাটা খেলো আর কি, তাদেরকে সামনে আনা হবে না। এলেও দু একজন মন্ত্রীকে জেলে পাঠিয়ে প্রোটেকশন দেওয়া হবে। আর মাঝে মাঝে সেই সব শিক্ষামন্ত্রীদেরকে নিয়ে খবর বেরোবে, অমুক মন্ত্রী নাকি কাঁদছেন, কি কান্না, খেতে নাকি গরম লাগছে জেলে নাকি ভালো খেতে পাচ্ছেন না বলে এরকম তার আগেকার বিভিন্ন রকম ছবি টবি বা একটু ছবি এডিট ফেডিট করে, কেউ আবার বিপুল মোটা সেরকম ছবি দিয়ে জনগণের মনোরঞ্জন, তারা যেন কি খুশি। শিক্ষামন্ত্রীর কি কষ্ট, নে এবার কেমন করেছিস আমাদের, হ্যাঁ আমাদেরকে এমন করেছিস, আমাদেরকে চাকরি দিচ্ছিস না, আমাদেরকে ধর্ণা দিতে হচ্ছে, হ্যাঁ আমরা বেকার হয়ে বসে আছি, আর তুই এরকমভাবে দুর্নীতি করেছিস, দেখ জেলে কেমন লাগে, জেলের ভাত খা। এগুলো খবরে বেরোয়। বাস্তবে আপনি জেলে গিয়ে দেখে এসেছেন ওই মন্ত্রীরা কেমন আছেন? হ্যাঁ যান দেখি, যদি যোগাযোগ থাকে নিজের চোখে গিয়ে দেখে আসুন, বহাল তবিয়তে আছেন। ওগুলো মিডিয়ায় বলা হয়, কারণ এরা তো এজেন্ট, এদের মাধ্যমেই তো কাজগুলো করা হয়েছে। আমরা জনতা মিডিয়ার কথায় নাচি, আমরা প্রশ্ন করি না আমরা। তাই এসি রুমে কাটাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, পোলাও কালিয়া খাচ্ছে, এই খবরগুলো আপনাদের সামনে আনা হবে না। হবে না। ওই দু একটা এদিক ওদিক করে ছবি করে খবর দিয়ে বা এদিক ওদিক করে একদিনের জন্য একটু অন্য সেলে রেখে ছবি করে তারপরে জনগণ ভুলে যাবে, আবার তার জায়গায় বহাল তবিয়তে তার নিজস্ব জায়গায় আরামে বিরামে তারা সেখানে থেকে যাবে। কি বুঝলেন আপনারা? আমরা তো এরকমই, আমরা বুঝি না, আমরা প্রশ্ন করি না। তাহলে কি দাঁড়ালো? লোক দেখানো এরকমভাবে দু একজন চাইকে গ্রেপ্তার করে বছর 3-4 জেলে বা 4 জেলে টেলে রেখে দেবে, পরে দেখবেন ছাড়া পেয়ে যাবে। কারোর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। লোকপাল বিলটা কেন বলুন তো আমাদের দেশে কেন হলো না? লোকপাল বিল কবে থেকে, সেই আন্না হাজারে মনে আছে? আমাদের রামদেব বাবুও তো ছিলেন লোকপাল বিলের আন্দোলনে, অনেকেই ছিলেন, কিরণ বেদি ছিলেন, তো আমাদের ওই যে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, কেজরিওয়াল সাহেবও ছিলেন। তো সেই লোকপাল বিলটা কোথায় ইমপ্লিমেন্ট হলো? সেখানে একটা প্রভিশন ছিল কি জানেন? লোকপাল বিলের মূল বিষয়টাই ছিল পাবলিক স্পেসে দুর্নীতি দমন করা, তো সংক্ষেপে। তো সেই লোকপাল বিলের একটা ক্লজ ছিল যে কোনো আধিকারিককে, মন্ত্রী হতে পারেন, অফিসার হতে পারেন, তার কার্যকালে তিনি যদি দুর্নীতি করেন এবং সেটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে সেই আর্থিক দুর্নীতির জরিমানা হিসেবে সেই অর্থ অথবা তার কয়েক গুণ অর্থ তার সম্পত্তি বিক্রি করে, ক্রয় করে, নিলামে তুলে আদায় করা হবে। ওটা কি হয়েছে? হয়নি, ওটা বাদ। লোকপাল বিল যতটুকু হয়েছে সেটা ট্রুথলেস, মানে নখদন্তহীন। কেন করা হলো না? ওই যে তাহলে তো এই সব নেতা মন্ত্রীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই যে এত টাকার দুর্নীতি হয়েছে, উচ্চশ্রীর নামে, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের নামে, তাহলে সেটা তো দাবি উঠত, তো সেটা তো করেননি, তাই তো? হ্যাঁ একদম ঋদ্ধিমান, কোনো সন্দেহই নেই। ওগুলো হচ্ছে দুর্নীতির নামে করা হয়েছিল, মিডিয়া হাইলাইট করেছিল। তো হ্যাঁ, মিডিয়া তো সঙ্গে না থাকলে তো হবে না, মিডিয়া সঙ্গে না থাকলে কিন্তু হবে না, বুঝতেই পারছো। তো সেগুলো করা হয়েছিল। তো সুতরাং ওসব হয়নি, আন্তর্জাতিকভাবে এসব ম্যানিপুলেটেড হচ্ছে। হ্যাঁ, এবং আমাদের যারা আমরা দালাল হতে চাই, আমরা বেশি কামিয়ে নিতে চাই, স্বার্থপর সিদ্ধারাহীন মানুষ, আমরা নেতা হচ্ছি, আমরা উপার্জন করছি। তো তাহলে কি হলো? কিচ্ছু হবে না, মিলিয়ে নেবেন, কিছুই হবে না। এই মন্ত্রীদের ছাড়া পেয়ে যাবে, থিতিয়ে যাবে আস্তে আস্তে সব। তখন আবার নতুন খবর, নতুন প্যান্ডেমিক, নতুন বিধিনিষেধ, তাই না কি? মানুষের উই হ্যাভ এ ভেরি শর্ট মেমোরি, না তাই নয় কি? হ্যাঁ, এই সুযোগে তো দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে গেল, জানো তো। হ্যাঁ, এগুলো সব মহাজনী শক্তি যায়। উনি আবার তো দারুণ বিজ্ঞানসম্মত, অক্সিমিটারের বিজ্ঞাপন দিতেন সেই সময়, মনে আছে? অক্সিমিটার আগে, হ্যাঁ। উনি তো আবার ওনার মতো করে তার রাজ্যে নিউ ওয়ার্ল্ড অর্ডার অ্যাপ্লাই করছেন স্কুলগুলোতে, একেবারে ঝা ঝকঝকে নাকি ব্র্যান্ডেড বানিয়ে দিয়েছেন, সব করছেন আর কি। যাই হোক, ওটা নিয়ে পরে আলোচনা হবে। তাহলে
এবার কি হবে, উদ্দেশ্যটা বললাম। একদিকে শিক্ষকদের ভাবমূর্তি তো খারাপ হচ্ছে এই প্যানেল ক্যান্সেলের মাধ্যমে, এই উচ্চশ্রীর মাধ্যমেও জনগণের কাছে ভাবমূর্তি গেছে, জলাঞ্জলি, এ টাকা দিয়ে ট্রান্সফার। আবার নিজের শিক্ষক সন্তানদের প্রাইভেট স্কুলে পড়ান সবাই, 99% না হলেও 90%, সেখানেও ভাবমূর্তি চলে গেছে। ঘুষ দিয়ে চাকরি পায়, সেখানেও ভাবমূর্তি চলে গেছে। এরকম অনেক ভাবমূর্তি এদিকে চলে গেছে আর কি। ডিএর আন্দোলন, শুধু ডিএ, জনগণকে বাদ দিয়ে লকডাউনে জনগণের পাশে, তার জনগণের দোকান বন্ধ হয়ে গেল, আত্মহত্যা করলো, সেগুলো নয়, সেগুলোকে সামগ্রিকভাবে আন্দোলন না করে শুধু ডিএর আন্দোলন আরও বেশি অনবিচ্ছিন্ন করে দিয়েছে। আমি লিখেছিলাম সেই সময়, অনেক শিক্ষক মহাশয় যারা আমার পাঠক ছিলেন তারা ক্ষেপে গেছেন, তারা আমার বইটই কিনতেন, তারা এখন আর খোঁজ খবর নেন না, তো আমার বইই গেল। তো আমি তো সত্যি কথা বলবো রে বাবা, তো আপনি আমার দুটো বই কিনলেন বা দুটো আমাকে প্রশংসা করলেন, দুটো কমেন্ট করলেন, হ্যাঁ, অমুক জায়গায় গিয়ে একটু মালা টালা পড়ালেন, তো তার মানে আমি কি মুখ বন্ধ করে বসে ঘুমিয়ে যাব? হ্যাঁ, আমি সত্যি কথা বলবো না? বলবো, এটাই তো আমার কাজ। ডাজন্ট ম্যাটার ইফ ইউ কালেক্ট মাই বুক অর নট, ইফ ইউ গো থ্রু মাই বুক অর নট। লেখকের কাজ তো বই বিক্রি করা নয় ভাই, আমি বহুবার বলেছি। আমি আমার কাজ করে যাব, সেভাবে আমি লিখবো, সেভাবে আমি বলবো। তো যাই হোক, তো বারবার বলেছিলাম ডিএ আন্দোলন করে লাভ নেই, হবে না, দাঁড়াবে না। জনগণকে সবাইকে নিয়ে, আপনারা শিক্ষক, সমাজের অগ্রবর্তী শ্রেণী, আপনাদের কাছে জনগণের অনেক আশা। তাই এই আন্দোলনটা লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষকে সঙ্গে নিয়ে, তাদের যে পরিস্থিতি, তাদেরকেও যাতে করে তারা ক্ষতিপূরণ পায়, লকডাউনে যারা রুটি রুজি হারিয়েছে, জীবিকা পালন করতে পারেনি, নির্বাহ করতে পারেনি, তাদেরকে নিয়ে আন্দোলনে সামিল হন, তবেই সেটা গণ আন্দোলন হবে। না, তারা শোনেননি। হ্যাঁ, আমার প্রোফাইলে যারা আছেন কয়েকজন, তারা আর কি করবেন, তারা উপলব্ধি করেছেন, তারা এখনও আমার পাশে আছেন, তারা বলেন, তারা সমর্থন করেন, হ্যাঁ এটাই হওয়া উচিত ছিল। তো এখন তাহলে কি হলো, ডিএ আন্দোলন কি হলো? হচ্ছে আন্দোলন, বিষ মাও জলে এখন সব। আরে ফ্ল্যাট বাড়িটাই তো কাঁপছে, ঝুড়ু বারান্দা নিয়ে চিন্তা করবেন? হ্যাঁ, এটাও একটা উদ্দেশ্য, এইভাবে প্যানিকগ্রস্ত করে দিয়ে কিন্তু একটা করে ইস্যুকে ধামা চাপা দেওয়া। তো যাই হোক, তাহলে এবারে কি হতে চলেছে? এবারে স্টে হোম স্টে সেফ, প্রাণ আগে না শিক্ষা আগে যারা স্লোগান তুলেছিলেন, আমি তখনই বলেছিলাম, দেখুন এখন কিন্তু লকডাউন চলছে, লকডাউনে একটা শ্রেণীর মানুষের সত্যি অসুবিধে হচ্ছে, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে দোকানদার, মাঝারি দোকানদার, সব বন্ধ টন্ধ, ক্ষতি হচ্ছে। আপনারা কিন্তু লকডাউনকে সমর্থন করবেন না। তখন সিংহভাগ শিক্ষকই লকডাউন সমর্থন করতেন এবং স্কুল বন্ধ থাকাটাকে সমর্থন করতেন। বলতাম আমি, তখন অনেকে এবার গালিগালাজ করতো, বলতাম যে স্কুল বন্ধ থাকাটা কিন্তু আসল উদ্দেশ্য করোনা নয়, আসল উদ্দেশ্য কিন্তু আপনারা যে আপনাদের পথে বসাবে, এটা গ্রেট রিসেট চলছে, সাবধান হন। কে শোনে কার কথা, কাকস্য পরিবেদনা, তাই তো? তখন আমি বলেছিলাম এরপরে কিন্তু যখন আনলক পিরিয়ড শুরু হবে, আপনাদের সঙ্গে কিন্তু লাগবে। এখন আপনারা গোবর হয়ে ঘুঁটে পড়া দেখছেন, তো তারপর আপনারা ঘুঁটে হবেন, কারণ একসাথে সবাইকে তো ওদের ভাষায় টাইট দেওয়া যাবে না। তাই পার্টে পার্টে টাইট দিতে হবে, ভাগ করে করে টাইট দিতে হবে, ভেঙে ভেঙে টাইট দিতে হবে। ওই যে একটা অনেকগুলো লাঠিকে তো আপনি একসাথে ভাঙতে পারেন না, পারেন কি? পারেন না। কিন্তু লাঠিগুলোকে আলাদা আলাদা করুন। ওই যে ছোটোবেলায় পড়েছিলাম না, একের লাঠি দশের বোঝা, তো আলাদা আলাদা করুন, পটাপট পটাপট ভেঙে ফেলা যাবে। তো সেখানে আলাদা করা মানে ডিভাইড অ্যান্ড রুল করার প্রক্রিয়াই তো চলছে। আর সেখানে আমরা শিক্ষকেরা, মানে যারা সরকারি শিক্ষক তাদের কথা বলছি, না জেনে শুনে না বুঝে ফাঁদে পা দিয়েছেন। ডিভাইড অ্যান্ড রুল, ট্রেন আনট্রেন থেকে শুরু করে, যোগ্য অযোগ্য থেকে শুরু করে, এই সেই পিটিটিআই থেকে শুরু করে, ডিএলএড থেকে শুরু করে, কত রকমের ডিভিশন হয়ে গেছে, তাই নয় কি? আচ্ছা, তো তখন বলেছিলাম যে এবার কিন্তু লকডাউন উঠে যাওয়ার পরে আপনাদের সঙ্গে লাগবে। শুরু হলো ডিএ নিয়ে, তাই তো? তারপর দেখুন কোথায় যাচ্ছে। এখনও কিছুই দেখেননি, এখন অনেক কিছু খেলা বাকি আছে। 2030 অবধি তো এই খেলা চলবেই, মানে মূল মানে পার্টটা, তারপরেও খেলা চলবে।
কিন্তু বেসিক খেলাটা মানে মূলগত খেলাটা 2030 অবধি চলবে। তারপরে সেটার ওই মানে না খেয়াল প্রথমে একটা মানে মুখরা বলে না, মুখরা, তারপরে বিস্তার, তারপর থেকে বিস্তার চলবে, এটা মুখরা চলছে, মুখরা যাকে বলে আর কি, ওপেনিং আর কি। তারপরে ওই আলাপ প্রলাপ বিস্তারেরও থাকে, তো এবারে আলাপ হবে 2030-এর পর থেকে ওই রাউন্ডে চলে যাবে, তারপরে বিস্তার আছে, হ্যাঁ চলতে থাকবে। কিন্তু মুখরাটা যেটা সেটা এখানেই এই 2030-এর মধ্যেই আপনারা দেখতে পাবেন। তো এই যে জায়গাটা তখন আমি বলেছিলাম সেই প্রক্রিয়ায় এখন চলছে। স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল, 2020 সালে লেখা, তখন এগুলো সিনেই আসেনি। তাহলে এইবার যেটা হবে কি হবে, এইবার আদালতে ওটা উঠবে, বেশ উঠবে। ওঠার পরে সরকারের কাছে অবশ্যই কর্তৃপক্ষের কাছে আদালত চাইবে, তথ্য চাইবে, কারা কারা যোগ্য মানে হিসেবে তারা বদলি পেয়েছেন, ট্রান্সফার পেয়েছেন, কারা অর্থের বিনিময়ে পেয়েছেন, একটা চাইবেন তালিকা। মহামান্য আদালত যেমন করে এই ক্ষেত্রে চেয়েছেন, চেয়ে কি পেয়েছেন? সরকারের কাছে থাকলেও সরকারকে দিয়েছে তথ্য? বলছে দেয়নি। আর দিলে তো মুশকিল, দিলে তো আবার বেছে 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 কয়েকজনকে চাকরি আউট করতে হতো। গোটা প্যানেলকে কি প্যানিকে দেওয়া যেত? প্যানেল ইজ ইকুয়াল টু প্যানিক এখন, প্যানেল প্যানিক, তিনখানা ওয়ার্ড লেটার একেবারে প্রথমে কমন পড়ে গেছে, তাই না? বলুন, প্যানেল প্যানিক। তো করা যেত না, ওদের উদ্দেশ্য তো প্যানিক বিস্তার করা, চাপে রাখা, দু চারজনকে বাদ দিয়ে সিস্টেমকে পার্চ করা বা যাকে বলি শোধন করা। লোককে তাই বোঝানো হচ্ছে, জনগণকে। ওদের উদ্দেশ্য কিন্তু মোটেই তা নয়। ওরা দুর্নীতি দূর করতে চাইছে না, ওরা নিয়োগ বন্ধ করতে চাইছে আদালতের মাধ্যমে, দীর্ঘসূত্রতা, সময় নষ্ট করে, টাইম দিয়ে 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 কলা ঝুলিয়ে মূল্য ঝুলিয়ে, এবং প্যানিকে রাখা, এবং শিক্ষকদের সংখ্যা কমানো। ইতিমধ্যে এর মধ্যে যদি ঠিকঠাক শিক্ষক নিয়োগ হতো এবং রাজ্যে যত ভ্যাকান্সি ছিল সংখ্যাটা প্রাইমারি থেকে হাই স্কুল মিলে আরামসে 1-1.5 লাখ হয়ে যেত, হতো না? সেই সংখ্যাটা ওদের নিয়োগ করতে হলো না। ভাবুন তো কত টাকা বেঁচে গেল। কারণ কি, ভালো করে শুনে রাখুন, এটা নিয়ে আমি যদিও আগে বলেছি, আগামীতে আবার ভিডিও করব। আগামী একটু লং সময় নিয়ে নিলাম, আগামী 15 থেকে 20 বছরে আমাদের দেশের তথা পৃথিবীর 70% জীবিকাই অচল হয়ে যাবে। টার্গেট ওদের ওটাই। তো 70%-এর জায়গায় ওদের টার্গেট রিচিভ করতে পারলো না, 50% হলো, কিন্তু তার কম হবে না। ধরে রাখুন 50% লাইভলিহুড বা জীবিকা যেটা এখনও টিকে আছে কোনোভাবে, আস্তে আস্তে কিন্তু বহুদিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, একটু 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 করে, জানেন তো, সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। আর এই যে মানুষ, তাদের কি, তারা কি পাল্টা জীবিকা পাবেন? না, ভাতা, ভাতা কেউ কেউ চলে যাবেন উপরে, ভেতরে গুঁজে দেওয়া হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। ডিপপুলেশন প্রোগ্রাম, আরও অন্যান্য সব ব্যাপার ট্যাপার আছে। আরও তো অমৃত আসছে, ডেঙ্গু ভ্যাকসিন আসবে এর মধ্যে, 2030-এর মধ্যে অন্তত 2 থেকে 3টে ভ্যাকসিন তো আসছেই, তাই তো? যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। আর হ্যাঁ, এই যে 50, আমি কম করে আমি বললাম, অ্যাকচুয়ালি বলা হচ্ছে 70%, আমি একটু কনজারভেটিভ এস্টিমেটে বললাম 50% ধরলাম। এর মধ্যে কারা যাবে? মধ্যবিত্ত যাবে, পরিষ্কার, আমি সাফ বলেছি, মধ্যবিত্ত। নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে মধ্যবিত্তের বিনাশ। এই যে 50% জীবিকা চলে যাবে, আমি আবার বলছি কনজারভেটিভ এস্টিমেটে, তার মধ্যে ফুচকাওয়ালা যাবে? যাবে না। মুচি যাবে? যাবে না। জুতো সেলাই করতে এআই রোবট চালালে ওদের পোষাবে না, যাবে না। মুচি যাবে না, ফুচকাওয়ালা যাবে না, চপ বিক্রেতা যাবে না, চপ বিক্রেতা যাবে না, ঝালমুড়ি যাবে না, এমনকি এসি মেকানিক, মোবাইল মেকানিক, ফ্রিজ মেকানিক, এরাও যাবে না। জরির কাজ করা লোকটিও যাবে না,
যাবে না। বাগড়ি মার্কেটের ছোট ছোট দোকানদার তারাও কিন্তু যাবে না, থেকে যাবে। আর ইসলাম ধর্মাবলম্বী মানুষের যে প্যারালাল ইকোনমিক সিস্টেম সেটাও কিন্তু কম বেশি থেকে যাবে। স্টেট উইদিন এ স্টেট লকডাউনে তাদের খুব একটা এইসব এলাকাগুলো যেখানে এখনও ওদের মধ্যে তথাকথিত বিজ্ঞান মনস্কতা, ভদ্রলোকের সংখ্যাটা বাড়েনি, সেখানে কিন্তু তারা লকডাউনে তাদের অর্থনীতি চালিয়ে গেছে, ওদের মতো করে চালিয়ে গেছে। তো ভোকেশনাল ট্রেনিং যাই হোক না কেন, ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে হ্যাঁ ওরা কন্ট্রোল, এটা নিয়ে আমি তো আলাদা একটা ভিডিও করেছি। ভোকেশনাল ট্রেনিং করাচ্ছে এই জন্য আগামীতে দেখবেন এই যারা ছুতোর কাঠের মিস্ত্রি এদেরকেও রেজিস্ট্রেশন করাবে ওরা, মানে কোটাল কন্ট্রোলের জন্য। অর্থাৎ এতদিনে ধরুন একটা কাঠের মিস্ত্রি বলুন বা একটা কল মিস্ত্রি, প্লাম্বার বলুন, এরা তো স্বাধীনভাবেই কাজ করতে পারতো বাড়িতে গিয়ে, তাদের জন্য কি রেজিস্ট্রেশন করতে হতো না। এবার কিন্তু সেটা করতে হবে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন ছাড়া মানে ওরাই কন্ট্রোল করবে। এবং অ্যাপসের মাধ্যমে জানেন নিশ্চয়ই এখন অনেক ডোমেস্টিক অ্যাপস এসে গেছে, হ্যাঁ বিভিন্ন রকমের অ্যাপস হেল্প হিসেবে এসে গেছে। তো সেই যেভাবে ওলা উবেরকে কন্ট্রোল করা হয় আর কি, গাড়িগুলোকে কন্ট্রোল করা হয়, সেভাবে কিন্তু এই যারা চুল কাটেন, নাপিত বলুন বা এই মেকানিক বলুন, প্লাম্বার বলুন, এদেরকে কিন্তু কন্ট্রোল করা হবে। তো সেটাও একটা ট্যাকটিক্স, একটা পলিসি রেজিস্ট্রেশন করে আর কি। কিন্তু তাতে করেও যাই হোক জীবিকাগুলো তো অন্তত থাকবে, জীবিকাগুলো অন্তত থাকবে, কন্ট্রোলে থাকতে হবে, কিন্তু জীবিকাগুলো হারিয়ে যাবে না। আপনি এআই রোবট দিয়ে চুল কাটানোর রিস্ক নেবেন না এখন। আর এআই রোবট এলে আপনার চুল কাটতে এলে আপনি মাথাটা এগিয়ে দেবেন বলে কিনা আমার সন্দেহ আছে, তাই তো। চুলের বদলে যদি অন্য কিছু কেটে দেয়, প্রোগ্রামের এদিক ওদিক প্রোগ্রামিংয়ের গড়বড় হলেই তো মুশকিল, কে রিস্ক নেবে বলুন দেখে। যদিও দা ভিঞ্চি রকেট তো নয়, সার্জারি রোবট আর কি, দা ভিঞ্চি রোবট, যেটা আমেরিকায় সার্জারির কাজে ব্যবহার করা হয়েছে, এটা আমার ভিন্ন ভিডিও আছে, ওই চ্যানেলে ছিল। তো সেটা ওখানকার মানুষ কিন্তু নেয়নি, বেশ কিছু মামলা চলছে এবং অনেক মৃত্যু ঘটেছে ওই দা ভিঞ্চি রোবটের কারণে। যদিও সেটা অ্যাকচুয়ালি মানুষই চালায়, কিন্তু ওই কাটাছাটার কাজগুলো আর কি এগুলো তো রোবটই করে। আর যদিও আন্ডারে থাকে, সার্জনের আন্ডারে থাকে, কিন্তু ওই যে গিমিক যেটা যাই বলুন না কেন, সায়েন্টিফিক ইনোভেশন বলুন না কেন, এর কারণে ব্যাপক রকম ফল্ট হয় সেখানে এবং বেশ কিছু মানুষ মারা যায়। তার ফলে কিন্তু আমি এটা নিয়ে লিঙ্কও দিয়েছিলাম, দা ভিঞ্চি রোবোটিক সার্জারির বিরুদ্ধে কিন্তু সেখানে বেশ কিছু মামলা চলছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতিপূরণের মামলা চলছে। তাই ওটাকে এখন আমাদের দেশে চালু হয়ে যাবে, মানে করবে ওরা, সেই প্ল্যানে আছে। অলরেডি আমাদের কলকাতার মনে হয় কোনো একটি সুপার স্পেশালিটি নার্সিংহোম বা হাসপাতালে ওটা নাকি ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং এটা আস্তে আস্তে বাড়বে বলাই বাহুল্য। তো যাই হোক, অর্থাৎ তাহলে এই যে জবগুলো যাবে মূলত কোথায় যাবে? মধ্যবিত্ত যে জবগুলো করে, মধ্যবিত্তের ছেলেমেয়েরা কজন ফুচকা বেচে বলুন দেখি, কজন এখন ইদানিংকালে হয়তো কেউ কেউ করছে, আমি সাধুবাদ দেব, কারণ তারা টিকে যাবে। যারা পরিস্থিতির গুরুত্ব বুঝে এই কাজগুলো এখনও শুরু করে দিয়েছে তারা টিকে যাবে আগামীতে। কিন্তু যারা এখনও ওই সরকারি চাকরির জন্য লাইন করে দিয়ে বসে আছেন তাদের কিন্তু সময় নেই হাতে, আমি আবার বলছি। তো এই যে সিচুয়েশন, তাহলে কি হবে? সার্ভিস সেক্টরের কাজ, এই 50% যে জব চলে যাবে, সার্ভিস সেক্টর থেকে শুরু করে ব্রিক অ্যান্ড মর্টার থেকে শুরু করে হাই এশেলনের কর্পোরেট জব থেকে শুরু করে এগুলো থেকেই তো ছাঁটাইটা হবে। মানে ছাঁটাই আমি বলবো না, আমি বলবো জীবিকাগুলো মানে পোস্টগুলো এক্সিস্ট করবে না, কারণ এইগুলো সমস্ত কাজ এআই দিয়ে করা যাবে। এবার নিজের বুদ্ধি প্রয়োগ করে দেখুন কোন কাজগুলো এআই দিয়ে করা যায়, কোন কাজগুলো এআই কেন্দ্রিক, মেশিন লার্নিং কেন্দ্রিক, রোবোটিক কেন্দ্রিক, সেই কাজ জীবিকাগুলো একটু একটু করে ফেজ আউট হয়ে যাবে। এটাই তো স্বাভাবিক। পাশাপাশি যে সাবজেক্টগুলোকে পড়ানোর জন্য ওরা টিচার নিয়েছিল, সেই সাবজেক্ট যদি আনইম্পর্টেন্ট হয়ে যায় নিউ ওয়ার্ল্ড অর্ডারে, সেই সাবজেক্ট পড়ানোর টিচারদেরও পোস্টগুলো আস্তে আস্তে সাবজেক্ট সহ বিলুপ্ত হয়ে যাবে, তাই তো? এটা তো স্বাভাবিক। এ কারণে এত কিছু ওরা আয়োজন করছে, এত কিছু করছে ওরা। তো এইবার আসছি সংক্ষেপে, ওখানে চলে গিয়েছিলাম
এইবার মেডিকেল ট্রান্সফারের উচ্চশিক্ষা ট্রান্সফারের ক্ষেত্রে কি হবে? শর্টলিস্ট করবে যে না এরা আপনারা শুধু টাকা দিয়ে আপনারা নিয়োগ পেয়েছেন, বদলি পেয়েছেন, তাই এই কজন দেখা গেল কি না 1000 মতো শিক্ষক টাকা দিয়ে বদলি নিয়েছেন, প্রমাণ হয়ে গেল। বাকি ধরুন বাকিরা নেননি, তারা ঠিকঠাক পদ্ধতিতে নিয়েছেন। তো তাহলে কি হবে? তাহলে ওই 1000 শিক্ষকের বিরুদ্ধে কোনো শোকজ হোক বা কোনো কিছু ব্যবস্থা নেওয়া হবে, তাই তো? ব্যাপারটা কি তাই হবে? হবে না। কারণ এই যে 2016-র ক্ষেত্রে বা তারও আগে যে প্যানেল প্রাইমারির ক্ষেত্রে তাই কি হয়েছিল? হয়নি। তাহলে 2016-র ক্ষেত্রেও তারা বলতে পারতো এই যে 5000 শিক্ষক বা 4000 শিক্ষক যাদের নামগুলো আমরা পেয়েছি, এই যে এরা হচ্ছে অযোগ্য, এরা মেয়াদ উত্তীর্ণভাবে পেয়েছেন বা টাকা দিয়ে পেয়েছেন, সাদা খাতা জমা দিয়ে পেয়েছেন, এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, বাকিরা ঠিক আছে। তা তো করলো না, ওরা পুরো ঢাকটাই একেবারে বাজিয়ে দিল। তো এক্ষেত্রেও সেই সম্ভাবনা প্রকট, মানে এক্ষেত্রেও তো ডকুমেন্ট নেই। এবার কে টাকা দিয়ে ঢুকেছে আর কে টাকা দিয়ে ঢোকেনি, কে ফেক মেডিকেল সার্টিফিকেট দিয়েছে, কে রিয়েল দিয়েছে, এগুলো কি আলাদা করে তদন্ত হবে? করা সম্ভব হবে? সেই সময় আছে সরকার বাহাদুরের? করবেন তারা? করবেন না। আমার তো তাই মনে হয় এক্ষেত্রেও একইভাবে সবাইকেই একাকার করে দিয়ে বলা হবে উপযুক্ত তথ্যের অভাবে এই উচ্চশিক্ষাতে আমরা দেখতে পাচ্ছি একটা ঘোটালা হয়েছে। আমরা চেষ্টা করছি দেখার, কিন্তু একটা এরকম ঘোটালা হয়েছে। তাহলে কি হবে? আলাদা করে প্রমাণ করে নির্দিষ্ট শিক্ষকদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা কিন্তু কম। যদি হয় সেটা অলৌকিক বলব। সেই ট্রেন্ড নয়, নেই কিন্তু এখন ট্রেন্ডটা কিন্তু ধরে এক নাগারে একাকার করে দেওয়া, কারণ ওরা কোনো তথ্য প্রমাণই তো রাখছে না। যেমন করে নিয়োগের ক্ষেত্রে কোনো তথ্য প্রমাণ ওরা রাখেনি, ওএমআর পর্যন্ত নাকি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তো তেমন করেও এই ট্রান্সফারের ক্ষেত্রে ওরা তথ্য প্রমাণ রেখেছে মনে হয় আপনার? মনে হয় না। রেখেছে, সবই আছে ওদের কাছে। দেবে তো, দিলে তো দেবে না। আদালত বলবে দাও দাও দাও, আদালত বলছে দিচ্ছে না। সিবিআই পিউ করে বলছে দে না রে, দে না রে, দে না রে। সিবিআই ভাবুন, সিবিআই একটা সময় কত নেতা মন্ত্রীকে ঘোল খাইয়ে দিয়ে যায়, জয়ললিতা জানে বাপরে বাপ সিবিআই কাকে বলে, তাই তো? সবাই জানতো সিবিআই হলো কেন্দ্রের একটা পুতুল, তাকে কুকুর বা একটা শক্তি বা হাত, তাকে দিয়ে বিরোধী রাজনৈতিক দলকে তার নেতাকে শায়েস্তা করা যায়। কিন্তু এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডারে সব ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, তো এখানে কেউ বিরোধী নয়, সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ে কাজ হচ্ছে। তো সেই সিবিআই, সে ভয়ঙ্কর সিবিআই, ভয়াবহ সিবিআই, যাকে লোকে কি ভয় পেত, মানে নেতা মন্ত্রীরা ভয় পেত, মানে বিরোধী দলের আর কি। তো সে বলছে দে না রে, দে না রে, একটু দে না রে, তথ্যগুলো দে না রে। বলছে না রে, নেই রে, কি করব বল, নেই রে। কি সুন্দর না আন্ডারস্ট্যান্ডিং, কোনো কিছু নেই। আর দু একজন আছে জেলে, বেশ আছে ওই পর্যন্তই। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে, কিচ্ছু হবে না, বহাল তো বেঁধে থাকবে দিন। এখনও তাদের আত্মীয়স্বজন দেখা সাক্ষাৎ করে আসছে, ভালো মন্দ খাচ্ছে তারা, খোঁজ নিয়ে দেখুন। মিডিয়ার কি ছবি টবি বেরোলো, কোন কোন মন্ত্রী জেলে বসে কাঁদছে, সেগুলোতে বিশ্বাস করবেন না, একটু ভাবুন। হ্যাঁ, তো যাই হোক, তাহলে কি হবে তখন? সম্ভাবনামূলক পসিবিলিটিগুলো শুনে নিন কী কী হতে পারে। প্রথমত বললাম সবাইকেই দাগিয়ে দেবে, অর্থাৎ উচ্চশ্রীতে যারা ট্রান্সফার নিয়েছেন সবাই সন্দেহের আওতায় রয়ে গেলেন। যেমন করে প্যানেলের এখানে যেমন পড়ছে আবার পরীক্ষা দিতে হবে এরকম। তো এইবার বলা হতে পারে এই যে নিয়োগ যেহেতু হচ্ছে না, নিয়োগ তো হচ্ছে না, আর হবেই না, বহু আগেই বলেছি, তাহলে ওই যে শিক্ষক শর্টেজ যেসব জায়গায় হয়ে গেছে এইসব উচ্চশ্রীর কারণে, তারা তো সব শহরের দিকে চলে এসছেন। খোঁজ নিয়ে দেখুন, সব জেলা শহরে গেছেন বা কলকাতা শহরে গেছেন, সেখানে সব সারপ্লাস। একটা স্কুলে এরকমও আছে, অনেক স্কুল 100 জন পড়ুয়া, 25 জন টিচার। আগে হ্যাঁ, এরকম স্কুল হয়ে গেছে বহু। এবার বলা হবে আপনারা এবার মানে আগেকার জায়গায় ফিরে যান, গিয়ে সেখানে ভরাট করুন, ব্যাস হয়ে গেল।
এমনিতেই তো সব প্যানেলের চাপ আছে, বুঝতেই পারছেন। এই শিক্ষকরা যখন দেখছে ওরে বাপ রে বাপ, পুরো প্যানেল পুরো মানে ধসিয়ে দিচ্ছে, তাহলে বা আমাদের তো আবার ছাড়বে, অতএব যাই। সুরসুর করে সব শিক্ষকরা ভয়ে ভয়ে আবার যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে যাবেন, বা অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে গ্রামে গঞ্জে ভরাট করার জন্য। কারণ তারা ইতিমধ্যেই প্যানিকে পড়ে গেছেন, চারদিকে যা হচ্ছে, অন্য সহকর্মীদের সঙ্গে যা হচ্ছে সেটা দেখার পর তারা কী রেজিস্ট করবেন। আন্দোলন তো চুপ, মিউট বাটনে চলে গেছে। তা তাদের হয়ে এখন কে লড়বে বলুন দেখি? শিক্ষক সংগঠন সবই হাইজ্যাক্ট, বহু আগেই বলেছি। অর্থাৎ এই সম্ভাবনাই তীব্র যে তাদেরকে আবার গ্রামেগঞ্জে পাঠিয়ে দেওয়া হবে নতুন নিয়োগ না করে। বেশ গেল। আর একটা কী হতে পারে, টাকাগুলো তো ভোগে, ওরে বাবা ওটা কি আর দেয় রে, ওটা কি আর দেয়? ওটা দেবে না। এবার যদি কেউ বলে হ্যাঁ আমি 3 লাখ দিয়েছি, 3 লাখের মধ্যে অন্তত 1.5 লাখ ফেরত দিন, তো হওয়া মুশকিল। সঙ্গে সঙ্গে বলে এই দেখুন এই টিচার বলছে 3 লাখ দিয়েছে। এবার কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। জনগণ এমনিতেই শিক্ষকদের ওপর যে হারে খেপে গেছে, স্কুলের মধ্যে ঢুকে স্টাফ রুমে ঢুকে মারধর করছে, ভাবুন দেখি। মানে খেপানো হচ্ছে শিক্ষকদের। কিছু কিছু শিক্ষকের তো কাজকর্ম অ্যাক্টিভিটি ওরকমই, কিন্তু সবাই তো এরকম নন। কিন্তু ওই যে গ্রামের রাজনীতি ঢুকে গেছে, পলিটিক্স ঢুকে গেছে, আপনারা জানেন, এবং এটা বামুরায় ঢুকিয়েছে অধিকারের নাম করে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ঢুকিয়ে দিয়েছে গ্রামেগঞ্জে। হেসেলেও রাজনীতি, সহজ সরল মানুষগুলোকে বিপ্লবী বানাতে গিয়ে নিজেদের আখের গুছিয়ে নিয়ে পুরো শেষ করে দিয়েছে, তাই তো? তবে সব সুবিধে হয়েছে, করোনা এলো। করোনা না হলে সফল হতো? বিজ্ঞানসম্মত দল টল না থাকলে কি এরম হয় বলুন দেখি? হ্যাঁ, বিজ্ঞানসম্মত না, ব্যাপক বিজ্ঞানসম্মত। তো যাই হোক, তাহলে সে টাকা চাইতে পারবে না বেচারা। তবু একটা বেকার ছেলে চাকরি টাকরি দিয়ে, ওই যে মাঝখানে খবর হলো না, কিছু নেতাকে গিয়ে পাড়ার কাউকে গিয়ে পেঁদিয়ে দিয়েছে কি না, চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। বেকার ছেলেরা পারে, কিন্তু একজন শিক্ষক মহাশয় তিনি 3 লাখ দিয়েছেন, ম্যাডাম বা স্যার তিনি গিয়ে তো লোক কর্তৃপক্ষকে বলতে পারেন না, না যে 3 লাখ দিয়েছি। তারা তো চেপে যাবেন, মান সম্মানের ব্যাপার, চিচি 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 রাখা তো উল্টে পাবেনই না, তারপর গেল, তাই না? সমস্যা। অর্থাৎ পুরো সেফ আর কি, একেবারে নিশ্চিন্ত। তাহলে এখন পাঠানো শুরু হবে। আর কি হবে? আর একটা সম্ভাবনা আছে এখান থেকে, কিন্তু ওরা যদি মনে করে কমাবে, কমানোর সুযোগ আছে। কিভাবে? অবসরশ্রী, যে বারবার আমি বলেছি না, অবসরশ্রী বলে কোনো প্রজেক্ট নেই, কিন্তু আমি ওই শ্রী চারদিকে যুক্ত হয়ে যাচ্ছে, তো তাই আমি শ্রীটা নিজের দায়িত্বে যোগ করে দিয়েছি। যেমন উৎসশ্রী যদি হয়, যুবশ্রী যদি হয়, কন্যাশ্রী যদি হয়, অবসরশ্রী কেন হবে না? হতে পারে। তো ওটা আমি বলি আর কি। তাই অনুগ্রহ করে আবার ওটা দিয়ে গুগল সার্চ মারবেন না, ওটা পাবেন না অবসরশ্রী, ওটা আমি তৈরি করেছি। তো আগামীতে ওটা বাস্তবায়িত হবে। তাই তো এইবার যেসব শিক্ষক মারাত্মক মারাত্মক রোগের মানে দিয়েছেন, সেটা সত্যিই হোক আর মিথ্যেই হোক না কেন, এই মারাত্মক মারাত্মক রোগ যেগুলো, সেগুলোকে খুঁজে বের করে বলা হবে যে আপনারা এরকম মারাত্মক রোগ নিয়ে কি করে পড়াচ্ছেন, অবসর নিয়ে নিন। তখন যদি কিনে বলে কেউ না 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 আসলে মারাত্মক কিছু নয়, ওই আর কি ট্রান্সফারটা দরকার ছিল, তো সেটাও বলতে পারবেন না। কি মুশকিল, বলা যাবে? যাবে না। অর্থাৎ কর্তৃপক্ষ যদি মনে করে অবসরশ্রী শুরু করে দেবেন, মানে বাধ্যতামূলক অবসর, চাপ দিয়ে অবসর, তাহলে কিন্তু এই সুযোগটা এই মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার যারা নিয়েছেন, ফলস সার্টিফিকেট দেখিয়ে বা জেনুইন যাই হোক না কেন দেখিয়ে, তাদেরকে কিন্তু তাদের ওপর কিন্তু প্রয়োগ করতে পারবেন যদি ইচ্ছে করেন। সেই সুযোগ কিন্তু তাদের কাছে আছে, হ্যাঁ আছে। যদি সেই রকম কোনো মারাত্মক অসুস্থতা কেউ দেখান, যে অসুস্থতা নিয়ে চাকরি করাই সম্ভব নয়, তারা যদি মনে করেন, তাই তো? কিন্তু এটা নাও হতে পারে। তাহলে কেন এটা? আপাতত যা হচ্ছে, মনে রাখবে এটা মুখরা। কেন হচ্ছে? প্যানিক তৈরি করা, শিক্ষক সমাজকে ডিভাইড করে রাখা, আতঙ্কিত করে রাখা, যাতে করে আগামীতে যখন বিধিনিষেধগুলো আরও আসবে,
শিক্ষার ওপরে বেসরকারিকরণ যখন আমরা আরও দেখতে পাবো, শুরু তো হয়ে গেছে, তখন যাতে করে এই শিক্ষকরা ট্যাফু না করেন, তাই আগে থেকেই মেন্টালি দুর্বল করে দেওয়া, মানসিকভাবে দুর্বল করে দেওয়া, এ একটা লক্ষ্য। আর একটা লক্ষ্য কি, আরও অনেক লক্ষ্য আছে, এক এক করে বলছি। ডিএ আন্দোলনটাকে শেষ করে দেওয়া, বহু আগেই বলেছিলাম, দেখলেন তো ডিএ আন্দোলন শেষ। কে করবে বলুন তো ডিএ আন্দোলন? কারা করবে এখন? চাকরি যদি আপনার সংকটে চলে যায়, মানে এরকম আদালতকে দিয়ে ওরা যা করছে, আর এমন সিচুয়েশন তৈরি করেছে ওরা, যে আপনার চাকরি যদি সংকটে চলে যায়, তাহলে আপনি ডিএর কথা ভাববেন না। ওই যে বলেছে বাড়িটাই থাকে কি না, তার আবার ঝুল বারান্দা, ব্যাপারটা ওই রকম দাঁড়িয়ে গেল। অর্থাৎ একটা জায়গায় ওরা ইতিমধ্যেই অনেকগুলো সাফল্য এসেছে, তার মধ্যে আর্থিক দিক থেকে বড় সাফল্য হচ্ছে ডিএ। ভাবুন দেখি, যে হারে ডিএ পাওয়ার কথা, সেই ডিএ যদি দেওয়া হতো, তাহলে কত হাজার কোটি টাকা বেরিয়ে যেত সরকারের, তাহলে কত হাজার কোটি টাকা সেভ হচ্ছে তো প্রতি মাসে মাইনের সঙ্গে কত টাকা সেভ হচ্ছে, সেটা ভেবে দেখেছেন? তাহলে এটা সফল। সেখান থেকে প্রচুর সরকার অর্থ বাঁচাচ্ছে। পাশাপাশি কি, নিয়োগ বন্ধ। ঠিকঠাক নিয়োগ হলে এর মধ্যে 1 থেকে 1.5 লক্ষ নিয়োগ হয়ে যাওয়ার কথা স্থায়ী পদে, সেখান থেকে কয়েক হাজার কোটি টাকা ইতিমধ্যেই সেভ হয়ে গেছে সরকারের। তাই তো চলছে, কিন্তু খেয়াল রাখুন। আর তাই ওরা আগামীতে যেটা করতে পারে, তো এই মুহূর্তে ওই মেডিকেল মানুষকে আসলে শিক্ষক সমাজকে চাপে রাখছে, যাতে করে আগামীতে যে আরও নীতিগুলো আসবে, যেমন ধরুন স্কুলে সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ বা নজরদারি করা, ক্লাস নজরদারি করা, অ্যাডমিনিস্ট্রেটর প্রয়োগ করা, দেখবেন কঠিন। ইতিমধ্যেই তো আপনারা জানেন, হেডমাস্টার বা ম্যানেজিং কমিটির ক্ষমতা প্রায় শূন্য করে দিয়ে বিভিন্ন এলাকার স্কুলগুলোকে তো ক্লাস্টার অফ হবেই, তো স্বাভাবিক ক্লাস্টার অফ স্কুল তো হবেই। বেশ কিছু স্টুডেন্ট কমে গেছে, তো এলাকা বেশ কিছু 10টা 15টা 20টা বা 50টা স্কুল মিলে তো ক্লাস্টার হবেই, কোনো সন্দেহ নেই। তো এবার এই ক্লাস্টারগুলোতে অ্যাডমিনিস্ট্রেটরকে নিয়োগ করা হবে, প্রশাসক, এবং তারা যে কঠোর নিয়মকানুন এবং কজ, আপনি পড়াতে কতক্ষণ পড়াচ্ছেন, সিসিটিভিতে আপনি বন্দি হয়ে থাকবেন, বায়োমেট্রিক থাকবে, এগুলো সব চালু হয়ে যাবে। তো এই রকম একটা পরিস্থিতিতে যাতে করে আপনাদের আগে থেকেই কোমরটা ভেঙে দেওয়া যায়, প্রতিবাদ যাতে করতে না পারেন, মোল্ড করে নেওয়া আর কি, কাদার তাল বানিয়ে নেওয়া, সেটাও একটা বড় উদ্দেশ্য। হ্যাঁ, অর্থাৎ বেসরকারিকরণকে ইনিশিয়েট করা, ইমপ্লিমেন্ট করা, যেটা আপনারা জানেন 2030-এর মধ্যেই একটা বড় অংশের হয়ে যাবে স্কুলের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে। বহু আগেই বলেছে পিপিপি পার্টনারশিপ। তো এই নিভার ফাউন্ডেশন বলুন, আদানি বলুন, আম্বানি বলুন, এদেরকে স্কুল অ্যাডপ্ট করতে যাওয়ার ব্যাপারগুলো চলে আসছে, যেটা ইতিমধ্যেই মহারাষ্ট্রে স্কুল অ্যাডপশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আমাদের রাজ্যেও একইভাবে অ্যাডপ্ট করা বলুন বা পিপিপি পার্টনারশিপ বলুন, এগুলো চালু হবে। তো সুতরাং আগে থেকে সরকারি চাকরির, মানে বুঝতেই পারছেন তো, সরকারি মেজাজের যদি শিক্ষকরা ওইরকম থাকে, তাহলে তো ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবে না। তাই আগে থেকে একটুখানি মোল্ড করে নিয়ে, দুর্বল করে নিয়ে, তাদেরকে ওই বেসরকারি মানে মালিকের আন্ডারে পড়ানোর জন্য বা থাকার জন্য মানসিক তৈরি করে নেওয়া। পাশাপাশি আগামীতে দেশে বা রাজ্যে যে অতিমারি মহামারীর যে আইন কানুনগুলো আসতে তো আসতে বাধ্য, সেগুলো শিক্ষক সমাজকে দিয়ে ইমপ্লিমেন্ট করা, এবং তারা যাতে করে সমবেতভাবে প্রতিবাদ করতে না পারে। শিক্ষাক্ষেত্রে যে আইনগুলো আসবে, শিক্ষানীতি প্রয়োগ হলে আরও যে সর্বনেশে আইনগুলো আসবে, এবং শিক্ষকদের ক্যারিয়ারের ক্ষেত্রেও যেসব আইন বলবৎ হবে, সেগুলোর বিরুদ্ধে যাতে প্রতিবাদ না করে, এইগুলো মনস্তাত্ত্বিক কারণও এগুলোর মধ্যে আছে। তাই আবার বলছি, এর মধ্যে ইমিডিয়েটলি কোনো শিক্ষকের বেতন বন্ধ হয়ে যাবে এমন ব্যাপার নেই, হবে না, নিশ্চিন্ত থাকুন। তবে হ্যাঁ, চাপ বাড়বে, অবিশ্বাস্য রকমের চাপ বাড়বে, যাতে করে এই বাধ্যতামূলক মানে ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে অনেকে বাধ্য হন।
এমন এমন কাজ করানো হবে শিক্ষকদের দিয়ে যেটা পড়ানো শেখে বহুগুণ দূরে, বহু যোজন দূরে, যেটা ইতিমধ্যে করানো হচ্ছে। প্রশাসককে দিয়ে শোকজ করানো, প্যানিক করা, ভয় দেখানো, হ্যাঁ, যেখানে সেখানে পাঠিয়ে দেওয়া, এই স্কুল থেকে ক্লাস নিয়ে দৌড়ে দৌড়ে আরেক স্কুলে দৌড় করানো, এগুলো আগামীতে বাড়বে। কেন? ওরা চাইছে যে আপনারা চাকরিটা ছেড়ে দিন, কারণ আপনার কাজে লাগছে না ওদের কাছে, ওরা চাইছে না তো না। তার জন্য যেহেতু সংবিধান আর্টিকেল 21 এখনও আছে, আর একবারে একজন দুজন করে তো ছাড়ানো যায় না, মুশকিল না? তাহলে অন্যরা বলবে তাহলে ওরা আছে, আমাকে কেন ছাড়ানো, তাহলে সবাইকে ছাড়ান। সমস্যা তো এইখানেই কি। তাই ওরা কি চাইছে? ওরা চাইছে যে আপনি ছেড়ে দিন, কারণ আর্টিকেল 21 আছে, এখনও পর্যন্ত রক্ষা কবচ। এইভাবে এক নাগারে এত এত শিক্ষককে বসানো যাবে না, বিক্ষোভ বাড়বে। হ্যাঁ, এত পুলিশও নেই, মানুষের তো মুশকিল না এতগুলো মানুষকে একবারে, তাদেরও তো একটা চাপ আছে। মনে রাখবেন, শিক্ষকরা যেমন চাপে আছেন, সাধারণ মানুষ যেমন চাপে আছে, প্রভুরাও কিন্তু অনেক বেশি চাপে আছে। ওরা সবসময় ভাবছে যে যদি কোনো বিক্ষোভ হয়ে যায়, কারণ এত বেকার ছেলে, চাকরি নেই, জীবিকা নেই, কিছু নেই, যে কোনো মুহূর্তে একটা বাস্ট করতে পারে, তার জন্য ওরা সবসময় কিন্তু কন্ট্রোলে রাখছে। বুঝতে পারছেন তো? চাপ বাড়াচ্ছে ওরা, যাতে করে এই দিক থেকে কোনো পাল্টা চাপ ওদের ওপরে না যায়। তাই চাপে কিন্তু ওরাই আছে বেশি, বুঝলেন তো? মনে রাখবেন, যা রাজত্ব হারানোর ভয় থাকে, সে তত বেশি করে সে বিধিনিষেধ আরোপ করে। কেন? ওটাই কারণ, যে ক্ষমতায় থাকে সেটা কিন্তু তার কাছে একদিকে যেমন তার কাছে একটা গর্ব, ঔদ্ধত্য, অপরদিকে একটা দুশ্চিন্তা, তাই না? মুকুটে শুধু হিরে থাকে না, হিরে জহরত থাকে না, মুকুটে কাঁটাও থাকে। সেই কাঁটার ব্যাপারটা ওরা কিন্তু টের পায়, আর তাই এই জন্য ওরা এতভাবে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। তো যাই হোক, আমি লাইভ শেষ করছি। এটা আচমকায় এসেছিলাম, অনেকে প্রশ্ন করছিলেন উচ্চশ্রী নিয়ে, তো এটা অনিবার্য ছিল, এটাই হওয়ার কথা। এবার চাপ আসবে, অর্থাৎ প্রতিটি শিক্ষককে কোনো না কোনোভাবে দেখুন, খেয়াল করে দেখবেন, অ্যাম্বিটটা বাড়ছে। আগে শুধু প্রাইমারি ছিল, একটা মাত্র সাল ছিল প্রাইমারি, 2017 যারা নিয়োগ পেয়েছে। তারপরে দেখুন 2016 ঢুকে গেল, একটুখানি এগিয়ে গেল, তাই তো, হাই স্কুলও ঢুকে গেল। এবার দেখুন উচ্চশ্রী আসছে। মানে সমস্ত শিক্ষককে ওরা অ্যাম্বিটের মধ্যে কোনো না কোনো এক্সকিউজের মধ্য দিয়ে ঢোকাচ্ছে। তাই এই সালটা যদি আরও এগোয়, অবাক হবেন না। মাটির গল্প এসেছে, চিরকুটের গল্পও শোনা গেছে, মাননীয়া নিজে বলেছেন চিরকুট দিয়ে চাকরি হয়েছে। অর্থাৎ সমস্ত শিক্ষক সমাজকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো কৌশলে, কোনো না কোনো অজুহাতে চাপে রাখার কৌশল এটাই। কিন্তু সাময়িকভাবে কোনো ছাঁটাই এখন হবে না, কারণ এত মানুষকে ছাঁটাই করলে বিক্ষোভের সম্ভাবনা আছে, সেটা ওরা জানে। আর আফটার অল এখনও আমাদের সংবিধান আছে, আর্টিকেল 21 আছে, রাইট টু লাইভলিহুড আছে। তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আগামীতে স্থায়ী পদে কোনো শিক্ষক নিয়োগ কিন্তু হবে না। আমি তাই আবার বলছি যে যারা আশায় আছেন এখনও, যে আপার প্রাইমারির নাকি অনেকে আশায় আছেন সব নিয়োগ হবে, বা ধর্নায় যারা বসে আছেন, তাদেরকে বলবো ঠিক আছে, আপনারা আশা বিসর্জন দিতে পারছেন না যখন, ঠিক আছে থাকুন, ধর্নায় থাকুন, কিন্তু পাশাপাশি বিকল্প জীবিকার কথা ভাবুন। আমি বহু আগে 2020 সাল থেকেই আমি বলে আসছি স্কুলের ক্ষেত্রে কি হতে চলেছে। আবার অনুরোধ করছি, আপনারা আপনাদের মতো কোনো কাজই ছোট নয়। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে কিন্তু স্কিল বেসড কাজ, যে কাজকে ওরা রিপ্লেস করতে পারবে না এআই দিয়ে, রোবোটিক্স দিয়ে, তেমন কোনো কাজ খুঁজে নিন। সেটা সার্ভে করলেই বুঝতে পারবেন কী ধরনের কাজ করা যেতে পারে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন।